আমরা নির্ধারিত সময়ের অনেক পেছনে আছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিশ্চয়ই আপনাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবেন। যতটুকু পারা যায় আপনাদের সবার কথা শুনবো, সুন্দর কথাগুলো। আপনারা তো দেখতে পেলেন এই যে মঞ্চ জুড়ে যারা উঠে এলেন। আমরা যদি সুমনের গানের কথা বলি, 40 পেরোলেই চালসে, আসলে 40 পেরোলে কিন্তু চালসে নয়। আমরা মাঝে মাঝে বলি, মাঝে মাঝে খুব তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। আসলে তবুও জীবন যাচ্ছে না, আমরা জীবনটাকে বারবার সামনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আমরা জীবনে আনন্দ চাই। এই আনন্দগুলো বাঁচিয়ে রাখে কিন্তু এই মধুর সময়গুলো। টিপু, আমরা যাই স্মৃতি। আমাদের বোধহয় চলে যাওয়া উচিত, কারণ আমরা যে ফর্মালিটি করেছি একটু আগে, সেটা করার প্রয়োজন ছিল। এটা আমাদের কৃতজ্ঞতা বোধের বিষয় ছিল। এটা না করলে অনুষ্ঠানের পরিপূর্ণতা আসতো না। সবাইকে ধৈর্য ধরে তা শোনার জন্য এবং দেখার জন্য কৃতজ্ঞ। সবাই সামনে যারা বসে আছেন, আপনারা যারা বন্ধুরা যারা এখন হোটেলে ঘুমাচ্ছে, বাইরে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, সবাইকে একটু টেক্সট করেন, একটা জরুরি টেক্সট, SMS, SOS। আগামী 5 মিনিটের মধ্যে সবাই যেন এসে হাজির হয়, এটা হচ্ছে প্রথম কথা। সবাইকে একটু টেক্সট করেন যে খুব ঘটনা ঘটে গেছে, তাদের আসতে হবে। আমরা স্মৃতিচারণে চলে যাই। যারা কথা বলতে চান স্মৃতিচারণে, অনুগ্রহ করে সিরিয়ালে 4 জন করে আসবেন প্রতি স্লটে। এখানে চেয়ার আছে, আপনারা আসবেন, একজন একজন করে বলে এদিক দিয়ে চলে যাবেন। দিস ইজ দ্য ওয়ে। এদিক দিয়ে সেদিক দিয়ে চলে যাবেন, প্রথমে একজন আসবেন, তারপর পিছিয়ে একজন ওয়েট করবেন। আমরা নাম ধরে ডাকবো না, 30 তিনি পরিচয় করাবেন। তো প্রথমে কোন 4 জন আসবেন এদিকে চলে আসেন, 4 জন করে, 4 জনের স্লট। এপাশ থেকে শুরু হতে পারে, রাইট? কোন পাশ থেকে করবো? হ্যাঁ, ওপাশ থেকে। এপাশ থেকে? আমি ওপাশে আমান আর কেয়া বসে আছে ওই জায়গায়। আমানা নিশ্চয়ই আমার মনে হয় অনেক জুনিয়র। আমরা যারা এখন আমি বলবো না, তারা সবাই তরুণ, আমি কাউকে বলবো না, বয়সের ভারে কেউ নুজ্জ নয়। এবং বয়স এবং বলি রেখায় আপনারা ভাববেন না চুলে পাক ধরবে, বয়স বেশি হবে, জ্যামিতিক হারে বয়স বাড়ছে, কিন্তু ভেবো না, তারা কিন্তু বয়সে একদমই তরুণ। আমরা তাদের কথা শুনবো। প্রথমে হেনাপা, কাকে বলবো? আপনি আসেন। আসেন, কোনো মাপ নাই, আসেন। স্মৃতিচারণ হেনাপা, আমাদের প্রিয় হেনাপা টেক্সাস থেকে এসেছেন। আমরা তার কথা শুনবো। হেনাপা, কি করেছেন আমি জানি না, কি করেছেন, তবে নিশ্চয়ই মধু সময়ের কথা শুনবো। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার স্মৃতিচারণে আমার স্যার বসে আছেন, এখানে বড় ভাইরা আছেন। স্মৃতিচারণটা আমি অনেকবার করেছি, আবারও করলাম না হয়। কিশোরী একটা মেয়ে 18 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ঠিক তার আগে তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। ছোটবেলায় মা বাবা বলতো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। আবার যখন বিয়ে করবা তখনও ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে হবে। সো মাথার ভিতর এটাই ছিল। ক্ষমা করবেন, আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন প্রেম নিবেদন করত তখন বলতাম ভাত খাওয়াবি কিভাবে, তোরা তো ভাত খাওয়াতে পারবি না। সো সেভাবেই গেল, প্রেম আর করা হলো না। তারপর তো বিয়ে হয়ে গেল, আর্লি এজে আমাদের বিয়ে হতো। অনেক বছর পরে আমাদেরই এক বন্ধু কানাডা থেকে, সে আমাকে ফেসবুকে খুঁজে পেয়েছে। তো সে হঠাৎ করে আমার একটা স্ট্যাটাসে কমেন্ট দিয়েছে, আচ্ছা সোশিওলজির হেনা, তুমি কি এখন ভাত খাও নাকি পোলাও খাও? সো আমি তো বুঝেছি আমার সে রিভেঞ্জ নিল। সো আমি বললাম, বন্ধু ভাতও খাই না, পোলাও খাই না, গমের আটার রুটি খাই। সো যারাই আলামনে আছেন, ভাত খাই বা পোলাও খাই বা রুটি খাই, যাই খাই, ওষুধ অংশ বেশি খাই এখন। সবাই ভালো থাকবেন, সবাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ। আমি চাচ্ছিলাম যে কেউ হয়তো 4 জন একসাথে চলে। থ্যাংক ইউ হেনাপা, এত কম সময় স্মৃতিচারণ পৃথিবীতে ইতিহাস গড়লেন আপনি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নেই। তো আমি রুমা আপা হাত তুলেছে, যে সাহসী একজন। রুমা আপা, আপনাকে স্বাগত। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, আমি জানি 18তম ব্যাচের আমার সবার মুখ। এবং কয়েকদিন আগে আমরা যখন অনুষ্ঠান করছিলাম, তো আমরা কথা হচ্ছিল, রুমা আপা বললেন যে আমি আজীবন সদস্য থাকতে চাই। তো আজীবন সদস্যের জন্য $500, উনি $1000 দিয়ে দিচ্ছেন। স্বাগত। জি অবশ্যই। একটা ভালো অনুভূতির কথা ইউনিভার্সিটির। তো সেটা আমি জানি না বাউন্ডারি কতটুকু আছে। আমি
আমার একটু প্রেমের জীবনের কথা বলি। তখন তো একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসছি, ঘোরাফেরা এটা ছিল না, আর ফোনও তো ছিল না তখন, চিঠি লিখে প্রেম করতাম। আমাদের হোস্টেলে গোফরান ভাই নামে ডাক পিয়নটা ছিল। উনি যখন আসতো তখন আমাদের প্রায় 100 পিপল লাইন ধরতো। তো আমার প্রেমের একটা চিঠির 2টা লাইন বলি। তখনকার অনুভূতি। তোমাকে কোনোদিন যদি বকা দেওয়ার কথা ভাবি, তার আগে যেন আমি বোবা হয়ে যাই। যদি কোনোদিন তোমার গায়ে হাত তুলবো চিন্তা করি, তার আগে যাতে পঙ্গু হয়ে যাই। তোমাকে হয়তো অনেক টাকা পয়সা দিয়ে রাখতে পারবো না, কিন্তু অগাধ ভালোবাসা দিয়ে রাখবো, সেই অনুভূতি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ রুমাপা। রুমাপা কিন্তু প্রেমের কথাটা বলেছেন। আপনারা আর কে কে প্রেমের কথা বলতে চান? না, প্রেম না, সুন্দর মুহূর্তগুলোর কথা। আমি মোমেন ভাই প্লিজ সদর্পে। আমাদের রুমাপা এসেছেন, কাউকে বলতে হয়নি, কাকে টানাটানি। আমি হুদা ভাই, সাইফুল ভাই, আমি সবাইকে ডাকতে চাচ্ছি, আমজাদ ভাই এবং আচ্ছা আমি একটু শুনতে চাই, মঈন ভাই আপনি আসেন। 25 ব্যাচ, 25 আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম সাঈদ মঈন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আমার ব্যাচ, অনেকে আমাকে দীপু হিসেবে চিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে অনেক স্মৃতিতে জড়িত এবং আমি নিজেকে প্রাউড ভাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে। এবং আমাদের ক্যাম্পাস জীবনটা সুখে দুঃখে ছিল এবং আমার মোস্ট অফ দ্য টাইম আমাকে থাকতে হয়েছে 1 নম্বরে, যেটাতে বাড়ি ছিল সনের মাটির, যে জীবনে যেখানে আমাদের কখনোই হয় নাই, এবং বাথরুমে ছিল, চাল ছিল না, এবং কাশি দিতে দিতে অবস্থা খারাপ টয়লেটে গেলে, তাই না? এখন আমি একটা জিনিসই বলি যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, 90 আপনারা অনেকেই জানেন, 90 সেই গণ আন্দোলন। আমি পলিটিক্যালভাবে যাচ্ছি না, একটা জিনিসই আমি বলতে চাই, 90 গণ আন্দোলনে আমরা যখন 1 নম্বরে সবাই, আমার শ্রদ্ধেয় ম্যাডাম হামিদা বানু, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমরা সবাই কিন্তু জড়ো হয়েছিলাম 1 নম্বরে। আমার ঘরটাই ছিল কাছাকাছি। তারপরে আমরা সবাই একসাথে এখান থেকে যাওয়ার কথা, এবং আমাদের তখনকার সময় চাকসুর বিবি ছিলেন নিজাম ভাই, তো উনিও আমি শুনছি মারা গেছেন, তো আল্লাহ ওনাকেও বেহেশত নসিব করুক। আমরা ক্যাম্পাস থেকে সবাই একসাথে বের হয়ে গেছি। যাওয়ার পর যা হোক একটা বিশৃঙ্খলা হয়েছিল, এবং এখানে আমরা অনেকেই আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে লেডিস হলে যাওয়া হয় নাই, এটা কেউ যদি বলে খারাপ, কারণ আজকে আমার ওয়াইফ এখানে দাঁড়ানো আছে, এখানে আছে, ওয়াইফও আছে, আমার মেয়েও আছে, বুঝছেন? তো কিছু কিছু জিনিস, একটা জিনিসই আমার 90-তে যে জিনিসটা ঘটেছিল অনেকের হয়তো ঘটে নাই। আপনারা কেউ পুরুষ কখনো কি চিটাগাং ইউনিভার্সিটির শামসুন্নাহার হলে ঢুকতে পারছিলেন কিনা? সেই 90-তে যখন আমরা ধাওয়া খেলাম, তখন মেয়েরা ওদের গেটটা খুলে দিয়েছিল তখন। তো আমার মনে, হ্যাঁ দয়ালু, হ্যাঁ ইয়েস। এবং যখন গেটটা খোলা হলো তখন আমরা বেশ কিছু ওই গেটের ভিতর দিকে ঢুকে তারপরে আমরা গেট ওয়াল টপকিয়ে বাইরে হয়ে গেছিলাম। তো এই যে জিনিসগুলি আমাদের আজও স্মৃতি, এবং অনেক কিছু ইনসিডেন্ট হতে পারতো 90-তে। অনেক ভাই মারা গেছেন, এবং আল্লাহ সবাইকে সুস্থ ব্যস্ত নসিব করুক যারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা এখানে আছি সুস্থভাবে থাকি এবং আমরা সামনে সুন্দরভাবে কনভেনশন করি। এটা হলো আমার একটা স্মল একটা এবং আবেগ প্রবণ একটা স্মৃতি। অনেক স্মৃতি আছে, আমি আর এখানে সময় নষ্ট করতেছি না। আপনারা সবাই ভালো থাকেন। আমি মিশিগান থেকে আসছি, আমি মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার নামটা বলবেন। এবং আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু কাম ইন হিয়ার ইন বস্টন কনভেনশন। আমার নাম মুর্তুজা, মোহাম্মদ মুর্তুজা। আমার দেশে আমাকে সবাইকে মুর্তুজাই ডাকতো লাস্ট নেম, এখানে এসে আমি মোহাম্মদ হয়ে গেছি, সবাই আমাকে মোহাম্মদ নামেই চিনে।
যাই হোক, আমি এখনো মর্তুজা, মোহাম্মদ মর্তুজা। আমি আসলে 82 ব্যাচ, 84 এ বেরিয়েছি, 14তম ব্যাচ। আমি ম্যানেজমেন্ট থেকে পাশ করেছি। ম্যানেজমেন্টে ছিলাম 6টা বছর, আমাদের ইউনিভার্সিটি 4টা বছর, 5টা 6টা বছর মনে হয়। তখন অনেক সেশন জট ছিল, তো অনেক দিন লেগেছে। আমি 1600 স্টেশন থেকে উঠতাম, সেখান থেকে ট্রেনে করে আমরা বন্ধুরা গান গাইতে গাইতে, হাতে তালে দিতে দিতে, প্রেমের গান গাইতে গাইতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে নামতাম। সেখান থেকে আমরা বাসে করে আবার ক্যাম্পাসে ঢুকতাম। এইভাবে আবার একইভাবে আমরা ফিরে আসতাম। খুব হইচই করতাম, প্রেম করতে চাইতাম, কিন্তু হয়নি। সে যেটা ওই বয়সে সবাই চায়, বিশেষ করে মহিলা কোনো মেয়েদেরকে পাশে বসতে একটু সংকোচ না করলেও মনে মনে ভালো লাগতো কেউ যদি বসতো। যাই হোক, এগুলি হচ্ছে প্রেমের ব্যাপার। আর এমনিতে আমরা খুব হইচই করেছি, মজা করেছি। আমাদের সময় দুটো ঘটনা আমি শেয়ার করতে চাই। আমাদের সময় একটা ইদি আমিন ছিল, ছোট্ট একটা ছেলে, কালো ছেলে, সে চা বিক্রি করতো। তো ওকে আমরা সবাই ইদি আমিন ডাকতাম। সে খুব আমাদের সাথে ট্রেনে করে, সে আমাদের সাথে গান গাইতো। সে কিন্তু ছাত্র না, চা বিক্রেতা, ছোট্ট একটা ছেলে, কালো, ইদি আমিন ডাকতাম। সেই ইদি আমিনের কথা আমি এখনো মনে পড়ি, এখনো তার চেহারাটা আমার মুখে ভাসে। আমরা দেখেছি আতিক বাবলার প্রেম। আতিক বাবলা তখন ফাইন আর্টসে পড়তো, এবং আতিক বাবলি, হ্যাঁ 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 জি, উনারা ফাইন আর্টসে পড়তেন। তখনকার আমলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কনসেপ্টটা কত ভালো ছিল না, সবাই ভালো চোখে দেখতো না। কিন্তু ওনারা সবসময় হাত ধরাধরি করে হাঁটতেন, হাত ধরাধরি যেতেন, কোনো কেয়ারই করতেন না, কোনো খারাপ কিছু করতেন না। সবসময় প্রেমের একটা স্মৃতি দেখিয়ে গেছেন, পবিত্র প্রেমের একটা স্মৃতি দেখিয়ে গেছেন, যেটা খুব সাহসিকতার ব্যাপার ছিল, আমরা সেটা পারিনি। তো ওই একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, আর অনেক স্মৃতি তো শেষ করা যাবে না। 6 বছরের অনেক স্মৃতি, অনেক 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 স্মৃতি। তো আজকে এই বলে আমি শেষ করছি, অন্যদেরকে সুযোগ দেবো, অন্যরা একটু একটু স্মৃতিচারণ করবেন, আমরা শুনবো। ধন্যবাদ সবাইকে, আবারও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমার একটা ছোট্ট স্মৃতি বলি, আমি লোভ সামলাতে পারছি না। আমার প্রেমের কথা বলবো না, প্রেম একবার এসেছিল নীরবে, এটা সরবে বলা যাবে না। কিন্তু আমি শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী ছিলাম। যেদিন প্রথম আমার বাবার শিক্ষক, তো আমাকে প্রথম যেদিন হলে দিয়ে গেলেন, আমার ধারণা ছিল শুধু শাক কোনো হতে পারে না একটা আইটেম, শাকের পরে অন্য কিছু আসবে। সেদিন ছিল শামসুন্নাহার হলে শুধু লাল শাক। আমি তো বসে আছি, আমি লাল শাক খাই না, ঠিক সেই সময় আমি খেতাম না লাল শাক। আমি বসে আছি, আমি ভাবলাম এরপরে কিছু একটা আসবে, মাংস কিংবা মাছ। কিন্তু ঘুরে বালে আমি বসে আছি, আমার বড় অপার বান্ধবী বলে তুমি বসে আছো কেন? আমি সে কেন, মাংস কিংবা মাছ দেবে না? বলে কি না, এটা দিয়েই খেতে হবে। তো আমি সেদিন এমন কাঁদলাম যে আমাকে এখানেই থাকতে হবে এতগুলো বছর। তা আমার এক সিনিয়র আপা বলেছেন, আজকে কাঁদছো এখানে থাকার জন্য, এখানে একদিন কাঁদবে যখন চলে যেতে হবে। সত্যি কথা, 7 বছরের সেই জীবনটা ছিল সবচেয়েতে মধুর জীবন। আমার বলতে হয়েছে সেই আমার জীবন, আমি পুরোটাই আমি ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমজাদ ভাই, মীর চৌধুরী ভাইকে একটু ডাকছি, এরপরে আসবেন আমজাদ ভাই নর্থ ক্যারোলাইনা থেকে। মীর চৌধুরী ভাইকে ডাকছি, আপনার কাছে শুনবো আনন্দময় অথবা আপনার প্রেম, সবাই আসলে প্রেমের কথা জানতে চাচ্ছে। মীর ভাই। আসসালামু আলাইকুম। প্রেমের কথা বলতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, তো বলা যায় যেহেতু আমার স্ত্রী এখানে নাই সেজন্য বলা যায়। তবে বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাকচুয়ালি প্রেমের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখানে অ্যাকচুয়ালি আমার আত্মীয় স্বজনরা আছে, যদি জানে তাহলে এই বুড়ো বয়সে কিন্তু সমস্যা হতে পারে। যাই হোক, অ্যাকচুয়ালি যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্মৃতির কথাই বলা হচ্ছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ছিলাম। আমরা সবসময় বিশ্বাস করি যে আলাওল হল হচ্ছে অ্যাকচুয়ালি সব হলদের রাজা এবং বিখ্যাত একটা হল। এটা যাই হোক, এটা আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলছি। তো 301-এ থাকতাম, আলাওল হলের কিন্তু 101 সারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিখ্যাত একটা রুম। সেই রুমে আমাদের অত্যন্ত প্রসিদ্ধ বন্ধুরা ছিল, তার 2 তলা 3 তলাতে উপরে আমরা। তো আমি অ্যাকচুয়ালি আবাসিক ছাত্র ছিলাম না, যখনই আমাদের পরীক্ষা হতো তখনই কিন্তু হলে থাকতাম। তো হলে থাকার যেটা অভিজ্ঞতা, যে যখনই রমজান মাস, বিশেষ করে আমরা জোবরা গ্রাম থেকে কিন্তু প্রাইভেটলি আমরা খাওয়া দাওয়া করতাম, কিন্তু রোজার দিনে তো রাত্রে আমাদেরকে খাওয়া দিতে পারতো না, সেজন্য আমরা হলে খেতাম। এমন আমি দেখতাম যে আমরা কি খেতাম, যে আমার মনে হয় যে 100 ডাল দিয়ে যে ডালটা তৈরি করা হয়, সেই ডালটা দিয়ে কিন্তু আমরা প্লেটটাও পরিষ্কার করতাম
এবং সেই ডালটা দিয়ে কিন্তু আমরা দু একবার ভাতও খেতাম। এবং তো এই হচ্ছে আমাদের সেই হলের সেই জীবন। তারপরে কিন্তু সেই ডাল খেয়েও কিন্তু আমার মতো অনেকে কিন্তু প্রায় 200-300 পাউন্ড হয়ে যেত। এটা কিন্তু অত্যন্ত সত্য একটা কথা। যাই হোক, স্মৃতিচারণের সাথে সাথে দয়া করে মার্জনা করবেন। আমি আরেকটা কথা, অত্যন্ত কৃতিত্বের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1981 ব্যাচ, আমাদের ব্যাচকে কি বলবো, আমার মনে হয় যে আমাদের ব্যাচকে একটা বিশ্ববিদ্যালয় জীবনের একটা স্মরণীয় ব্যাচ বলে। আমরা যারা 1976-এ ইন্টারমিডিয়েট পাস করেছি, আমাদের পরবর্তী 1977 স্বাধীনতার পরে দ্যাট ওয়াজ দ্য অনলি ব্যাচ, দুটো ব্যাচকে এক করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। আমরা হচ্ছে সেই ব্যাচ, দ্যাট ইজ দুটো ব্যাচের সবচেয়ে স্বনামধন্য ছেলে মেয়েগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। আমি মনে করি যে আপনারা জানেন এই ব্যাচ থেকে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1981 ব্যাচ থেকে 18 থেকে 19 জন বাংলাদেশের ডিপ্লোমেট সচিব হয়েছিলেন, ইনক্লুডিং ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের ফাইন্যান্স সেক্রেটারিতে শুরু করে বিমান সেক্রেটারি থেকে শুরু করে আরো অনেক। এই ব্যাচে শুধুমাত্র ডিপ্লোমেট না, এই ব্যাচে আছে মন্ত্রী আছেন, এমপি আছেন, স্বনামধন্য ব্যবসায়ী আছেন এবং অন্যান্য অনেক প্রফেশনে কিন্তু অনেক আছেন। এই 40 বছরে আমেরিকাতে যতবারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অত্যন্ত আনন্দ এবং একটা স্মৃতি নিয়ে ফিরেছি যে সবসময় কিন্তু 81 ব্যাচকে ঠিক ওইভাবেই স্মরণ করা হয়। আজকেও কিন্তু অত্যন্ত গর্বের সাথে বলি, এই যে যারা সামনে বসে আছেন, আমি জানি না আপনারা কোন ব্যাচের কারা এসছেন, কিন্তু 81-এর ব্যাচের প্রায় 15 জন সদস্য এখানে এসছেন, যারা আমরা 65 and up আমাদের এইজ, কিন্তু আমরা এখনো পর্যন্ত চট্টগ্রাম এই আমেরিকাতে যখন 81 ব্যাচের কোনো একটা আমরা কনভেনশন করি, যা কিছু করি, সেটা অত্যন্ত সুনামধন্য একটা কনভেনশন হয়। আমাদের সেই শক্তি প্রতিভা এখানেও কাজ করে, আমরা সবসময় একসাথে থাকি। সবশেষে বলবো, আমার 81 ব্যাচ এখানে যারা আছেন, আপনারা সকলে ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে যাতে আমরা আবার বারবার আপনারা সবাই একসাথে মিলিত হতে পারি। ধন্যবাদ। আর সবশেষে অ্যাকচুয়ালি জানি না, আমরা তো হয়তো এই স্টেজে আর কথা বলতে পারবো না, আমাদের সম্মানিত ভিসি স্যাররা এসছেন, এটা অত্যন্ত সুখের খবর। রায়হান ভাই, সেন্ট্রাল কর্মকর্তা সহ যারা এই হোস্ট, যারা এই লোকালিটিতে যারা কাজ করেছেন, আমি জানি না ওনারা বলার সুযোগ পেয়েছেন কিনা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মীর ভাই। আমি কেয়া বড়ুয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপু। প্রথমে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভিসি স্যার ফর কামিং ইন বস্টন। আর বড় ভাই ভিসি স্যার সহ সবাইকে আমার সালাম, বড় আপুদেরকে আমার সালাম এবং নমস্কার। আমি কেয়া, আমার সেশন ছিল 8-9, আমার ডিপার্টমেন্ট ছিল সোশ্যোলজি। বিশ্ববিদ্যালয়টা আমার কাছে একটা আবেগের জায়গা, যেটা কখনো আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। বড় ভাই বড় আপুদের স্মৃতিচারণ শুনে আমারও একটা স্মৃতিচারণের কথা মনে পড়ছে, যেটা আমি বলতে চাই। আমার স্কুল ছিল সেন্ট স্কলাস্টিকাস গার্লস হাই স্কুল এবং আমার কলেজ ছিল চট্টগ্রাম কলেজ। যেহেতু গার্লস হাই স্কুলে পড়তাম, সাধারণত আমার বাবা মা ভীষণ কনজারভেটিভ মাইন্ডেড, এবং চট্টগ্রাম কলেজেও কিন্তু মেয়েদেরকে একটু আলাদা করে রাখা হয়। এরপরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, আমার বাবা খুবই স্মার্ট একজন মানুষ। বাবা বলছে, হ্যাঁ আমি আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াবো। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বিশ্ববিদ্যালয়ে অনেকজন ছিলেন, কিন্তু মা ভীষণ কনজারভেটিভ। মা বলছে আমি আমার মেয়েকে এত দূর কিভাবে পাঠাবো। মা মানে খুবই টেনশনে ছিলেন। বাবা বলছিলেন যে সব ঠিক হয়ে যাবে, আমার মেয়ের উপর আমার অনেক বিশ্বাস আছে, আমি জানি সে অনেক ভালো করবে, এবং আমি ভালো করেছি, আমি আমার বাবার কথা রাখতে পেরেছি। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে প্রথম দিন আমি এবং আমার একজন বান্ধবী, ওর নাম হচ্ছে তানিয়া, আমি জানি না সে এখন কোথায়, আমরা দুইজন বাথরুমে যাব। তো ওখানে শুধু লেখা ছিল ফার্স্ট ফ্লোরে বাথরুম, ওটা কোনো ছেলেদের বাথরুম বা মেয়েদের বাথরুম কিছুই লেখা ছিল না। তো আমার ব্যাগ আমি ওকে দিয়ে আমি আচ্ছা ঠিক আছে আমি যাই প্রথমে, তারপর তুমি যাই। ও বলে হ্যাঁ ঠিক আছে। এরপরে ও যখন বাথরুমে ঢুকলো, আমি ওর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক দরজার সামনে। দুইটা ছেলে, তারা খুব সুন্দর করে মানে শীষ বাজাতে বাজাতে ঢুকছিল এবং আমাকে দেখে এমন ভাবে থমকে গেছে, মানে যেন ভূত দেখছে।
আমি ওদের দিকে এমন ভাবে তাকালাম, তোমরা কি করছো মেয়েদের বাথরুমে, মানে আমার ভাবটাও এরকম ছিল। তো ওরা যেভাবে আসছিলেন সেভাবে আবার চলে গেছে। আমি ভাবছি ওহ মাই গড, কি অবস্থা, ভার্সিটিতে প্রথম দিন কেন এই অবস্থায় আমাকে পড়তে হচ্ছে। এরপরে আমি আমার বান্ধবীকে ডাকা শুরু করছি, যা করছো তাড়াতাড়ি চলে আসো, ট্রেন চলে যাবে, আমাদের ট্রেন ধরতে হবে। এরপরে তো ও তাড়াতাড়ি চলে আসছে, ও আমাকে তারপর ওই যে ছেলেগুলো বাথরুমে ঢুকছে দেখি ওরা আরো সাঙ্গ পাঙ্গ নিয়ে জোরে জোরে বলছে, এই এটা ছেলেদের বাথরুম, আমরা ছেলেদের বাথরুমে ঢুকছি। এখন আমার বান্ধবীর আমি তখন জান যায় যায় অবস্থা, কি আমরা ছেলেদের বাথরুমে ঢুকছি, চল চল বের হয়ে যাই আমরা তাড়াতাড়ি। তো এই ব্যাপারগুলো খুব ছোট একটা মেমোরি, কিন্তু আমি এটা সারা জীবন আমার মনের মধ্যে থাকবে, কারণ তখন তো ওটা লেখা ছিল না মেয়েদের বাথরুম বা ছেলেদের বাথরুম, এত কনফিউশন নিয়ে আমরা ভেতরে ঢুকছি এবং আমরা হাসতে হাসতে বের হয়ে আসছি। আমি সেদিনও আমার একটা বড় আপুকে বলছিলাম, আমরা ভার্সিটিতে আমি কখনো কোনো সেশন জটে পড়িনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি সেশন জটে পড়বো, মা বাবার কাছে আরো থাকবো, কারণ সেশন জটে যত থাকবো ভার্সিটি থেকে বের হতে আরো দেরি হবে, বিয়ে হতেও দেরি হবে। সেটা চিন্তা করে আমি ওই সেশন জটে থাকবো বলেই আমি ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, বাট ওটা হয় নাই। যাই হোক, তো এত বছর যখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, 5-6 বছর 7 বছর থিসিস সহ, বড় ভাই এবং বড় ভাইরা যতই পলিটিক্যালি ওনাদের মধ্যে ঝামেলা হোক না কেন, কখনোই মেয়েদেরকে কোনো দিন অসম্মান করেনি। আমি এটা গর্ব সহকারে বলবো। আমি অনেক কিছু শুনেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্য সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমি অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কিভাবে প্রোটেকশন করবে এবং কিভাবে কোনো ঝামেলা হলে ওই প্রোটেকশন, কোনো ধরনের রাজনৈতিক কোনো ধরনের সমস্যা হলে কিভাবে ওই প্রোটেকশনটা সর্বাত্মকভাবে দিবে, এই জিনিসটা আমার বড় ভাই, আমার সমবয়সী, আমার বেচমেন্ট সবার কাছ, জুনিয়র সবার কাছ থেকে আমি দেখেছি, যে কারণে আমি এটা কখনোই ভুলবো না। আই রেসপেক্ট ইট। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এবারে নিউ ইয়র্ক থেকে আসা অ্যালামনাই মীর কাদের রাসেল। শুভ সন্ধ্যা সবাইকে। আমি মীর কাদের রাসেল, 25th ব্যাচ ম্যানেজমেন্ট। আমি হচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় MBA সেকেন্ড ব্যাচ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাইর নিউ ইয়র্ক যে উত্তর আমেরিকা কমিটি, ওখানকার জেনারেল সেক্রেটারি। বিশ্ববিদ্যালয়ের কথা তো অনেক কিছুই বলা যায়। আমার শ্রদ্ধেয় ভিসি স্যার আছেন, স্যারদের কথা কি কিছু বলা যাবে? ওনারা তো আমাদের ভাই। হ্যাঁ, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আপনারা জানেন MBA এবং BBA লেখাপড়া প্রেশার অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি ছিল। তাহের স্যার অবশ্যই জানেন। সো আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে আমরা 3টা সরকারের আমলে পরীক্ষা দিয়েছি। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাটা আমরা প্রথম পরীক্ষাটা দিলাম, 2টা পরীক্ষা দিলাম এরশাদ সাহেবের আমলে, তারপরে ক্ষমতার পালাবদল, তারপর 2টা পরীক্ষা দিলাম বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, আবার রাজনৈতিক কারণে ইউনিভার্সিটি বন্ধ, শেষ 4টা পরীক্ষা দিলাম খালেদা জিয়ার আমলে। 8টা পরীক্ষা 3 সরকারের আমলে, অনেক বড় গ্যাপ। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে যেহেতু ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির অনেক প্রথিতযশা স্যার আমরা ওনার ক্লাস পেয়েছি। আমরা আলিন্দাস স্যারের ক্লাস পেয়েছি। আমাদের সময় ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের চেয়ারম্যান ছিল মান্নান স্যার, গ্রেট মান্নান স্যার। মান্নান স্যার যখন ম্যানেজমেন্ট থট পড়াতো, আমরা ক্লাসে পিন পতন আওয়াজ, মানে উনার জ্ঞান, ম্যানেজমেন্ট হ্যারল্ড কুন্স বইটা মনে হতো যে মান্নান স্যারের মুখস্থ। আনোয়ারুল আজিম আরিফ স্যার, বক্কর স্যার, তাহের স্যার, অনেক টিচার আমরা পেয়েছি। শামসুজ্জোহা স্যার ল যে পড়াতো, ও মাই গড, উনি যে কি পরিমাণ জানতো। বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির একদম ফার্স্ট ক্লাস, কমার্স কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেছি, গিয়ে প্রথম ক্লাস, আমরা সবাই কথা বলছি, বন্ধুরা অনেক দেখা সাক্ষাৎ, হঠাৎ করে একজন, কিছু মনে করবেন না, একটু কাপড় চোপড়ে একটু এসেই বোর্ডে কলম নিয়ে, উনি চক নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছে। আমরা ছেলেরা মনে করছি ইউনিভার্সিটির হয়তো কোনো ক্লার্ক টাইপের কেউ একটা হবে। উনি হঠাৎ করে সম্পূর্ণ বোর্ডটা ক্লিন করে এসে আমি বলল, আমি সালামতুল্লাহ, তোমাদেরকে বিজনেস ম্যানেজমেন্ট ম্যাথ পড়াবো। উনি ওনার হিস্ট্রি বলা শুরু করলো
এবং এক পর্যায়ে উনি বলল উনি বাংলাদেশ সরকারের গোল্ড মেডেলিস্ট। তখন তো আমরা সবাই অবাক, ও মাই গড! সালামতুল্লাহ স্যার বিজনেস ম্যাথ পড়াতো, এত অদ্ভুত, এত ভালো করে পড়াতো, অথচ কাপড়ে চোপড়ে কখনোই মনে হতো না উনি একজন গোল্ড মেডেলিস্ট। এগুলো হচ্ছে যে টিচারদের কথা, ওনাদেরকে অনেক অনেক রেসপেক্ট করি, ওনাদেরকে কথা মনে পড়ে, সারা জীবনে মনে পড়বে। এইসব টিচারের ক্লাস আমরা পেয়েছি। যেমনি মীর ভাই বলল ডালের কথা, ইউনিভার্সিটিতে হলে গিয়ে সামানত হলে ডাল বলেছিল ওখানে হাত ধুয়ে ফেলেছি, বলে কি এটা তো ডাল, আমি বলেছি এটা তো পানি। রাতে 2টা বাজে হল থেকে ঘুম উঠে যেতাম, হঠাৎ করে যখন পরীক্ষা ছিল তখনই হলে যেতাম, বন্ধুরা বলতো দোস্ত কি হয়েছে, যে ডাক কিসের কি শোনা যাচ্ছে, বল কি শেয়াল। যাই হোক, অনেক স্মৃতি, অনেক কথা। আপনারা সবাই ভালো থাকেন, এনজয় করেন। শুভ সন্ধ্যা আবার সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। 3 সরকারের আমলের মানুষ, কিন্তু 3 সরকার ওদের হাত দিয়ে গেছে। এবারে আমি ডাকছি ফ্লোরিডা থেকে এসেছেন আমাদের আলী নূর মঞ্জু ভাই। আমি তাকে মঞ্চে আসার জন্য তার স্মৃতি কথন শুনবো, এবং আপনারা আরো যারা আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা সময়ের অনেক পেছনে। আমি দেখছি আপনারা আসবেন না, আপনারা আপনাদের কথা শুনতে চাইতো, আসবেন না? 2 মিনিটের জন্য বলুন কিছু সুন্দর কথা, আমরা শুনতে চাই। এবং বিশ্ববিদ্যালয়ে আমি জানি আপনাদের অগুন্তি স্মৃতি আছে। হ্যাঁ, আলী নূর মঞ্জু। ধন্যবাদ নিহা। চাচ্ছিলাম কিছু না বলতে, বাট অনিচ্ছা সত্ত্বেও মঞ্চে ডেকে নিয়ে আসা হয়েছে। বাট যাই হোক, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে অনুষ্ঠান যাদের আয়োজন করেছেন। আমি নাম বলছেন এই জন্য কাউকে ছোট করতে চাই না, সবার নাম যেহেতু আমি জানি না, বাট এই আজকের এই আয়োজনের পিছনে যারাই আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার অনেক বন্ধু আছে, 81 বেজ, 82 বেজ, 83 বেজ। কেন 3টা বেজ একসাথে, এটা বলতে গেলে আরো লম্বা কাহিনী, আমি ওইদিকে যাচ্ছি না। বাট আমি খুবই আনন্দিত আজকে এখানে আসতে পেরে। আজকে সবাই স্মৃতিচারণের কথা বলছে। আমি 7-8 বছরের স্মৃতিকে 3 মিনিটের মধ্যে নিয়ে আসা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি জানি না কারো পক্ষে সম্ভব। তবে একটা কথা না বললে হয় না, তা হচ্ছে আমরা শহর থেকে একসাথে আমরা অনেক ফ্রেন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর্ম কালেকশন করার জন্য আমরা সবাই ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে লাইন ধরতে হতো, অনেক লম্বা লাইন, অনেক সময় দেখা যেত 30-40 জন লাইনের মধ্যে আছে। তো 78-এর আপনার সোশ্যালজি ডিপার্টমেন্টের সামনে আমরা প্রায় 40-50 জন লাইনের মধ্যে ফর্মের জন্য অপেক্ষা করছি। হঠাৎ করে দেখা গেল একজন ছেলে সব লাইনের আগে দিয়ে সোজা ঢুকে আমাদেরকে বলে এই সরো সরো বলে ঢুকে গেল সামনের দিকে এবং ফর্ম নিয়ে চলে আসলো। এখন আমাদের সাথে ছিল সবগুলি আমাদের ভাষায় নটি বলতে পারেন, সব শহর থেকে আসছে, সবগুলি কিন্তু মেজাজ খুব গরম। সে এই বেটা সে কে, আমাদের এতগুলো ছেলে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, সে সবাইকে মানে কিছু না বলেই ঢুকে গেল এবং ফর্ম নিয়ে চলে আসলো। আসার সাথে সাথে একজন ওকে ধরে ফেলছে যে তোমার এত বড় সাহস, সব লাইন বাদ দিয়ে তুমি ভিতরে ঢুকে গেলা ফর্মের জন্য। এই কথার সাথে সাথে ধাক্কাধাক্কি, এরপরে রুমার হয়ে গেল যে নবাগত ভার্সেস সিনিয়রদের মারামারি হবে। আমাদের এখন তো ভয়ের ব্যাপার, এত বড় ঘটনা। আমরা সব নিচে বটতলায় আর্টস ক্যাফেটেরিয়ার সামনে এসে জড়ো হলাম যে জুনিয়র ভার্সেস সিনিয়রের মারামারি হবে আজকে। আমরা প্রায় 60-70 জন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরোটাই হচ্ছে আমাদের অপোজিটে। যাক, আল্লাহর মেহেরবানি, তখনকার নেতৃত্বে যারা ছিল সবাই একসাথে এসে সব দলের নেতা কর্মী যারা ছিল সবগুলো হাজির। এত বড় একটা ঘটনা পরে নেগোসিয়েশন করিয়ে দিল, বাট মাঝখানে আমাদের একটু লাভ হয়ে গেল, তা হচ্ছে এই সুবাদে সবার সাথে আমাদের পরিচয়টা হয়ে গেল। সেটা খুবই একটা আলোচিত ঘটনা ছিল তখনকার সময়, এবং আমাদের এখনো মনে আছে যখন আমরা সব ফ্রেন্ড একসাথে হই তখন আমরা সবাই সেই দিনের ঘটনাকে নিয়ে এখনো আলোচনা করি। এনিওয়ে, আজকে এখানেই শেষ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করছি কখনো আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। অবশ্যই দেখা হবে, দেখা হতেই হবে, কারণ আমরা এই ফাঁকে বলিনি আজকে হতেও বস্টনে হচ্ছে
আপনাদেরকে হয় একটা সময় আমরা দাওয়াত দেব নিউ ইয়র্কের কংক্রিটের মধ্যেও, আপনাদেরকে একসময় বলবো আমরা কনভেনশন করতে চাই। আপনারা সবাই যাবেন ছুটে, যেভাবে এখানে এসেছেন। এবারে আমি দম্পতিকে ডাকবো। বুঝতেই পারছেন কি ঘটনা ঘটেছিল। দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলামনাস। তো আমি তাদেরকে ডাকছি, শামসুদ্দিন মাহমুদ এবং স্যামরিয়ান। আপনারা দুজনে প্রেমের কথা বলতে পারেন, কারণ বিবাহ পরিণতিতে যে বিবাহ হয়েছে সেজন্যই তারা স্বামী স্ত্রী। আমরা একটু না হয় প্রণয়ের কথা শুনি। ধন্যবাদ প্রিয় চবিয়ান, আমাদের উপস্থাপিকা। আর শুভ সন্ধ্যা সবাইকে। আমার মুরব্বীরা, শ্রদ্ধেয় গুরুজন সবাই আমাদের সামনে আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আর যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করে এনেছেন, মোস্টলি না বললেই নয়, রাহেনুল ইসলাম ভাই, ওনার জন্য আসা, এবং আমাদের সবাই, আমাদের জানে আলম ভাই, ভেরি মাই ডিয়ার, খোকন ভাই, না বললেই নয়, সবার জন্য শুভকামনা। তো শুরু করা যাক স্মৃতিচারণ। আমি হচ্ছি ফিলসফি থেকে 26তম ব্যাচ। তো যেটা স্মৃতিচারণ, আমার একটা মজার স্মৃতি আছে, বলবো। তার আগে আমি আমার কি বলবো, স্বামী বললে কেমন জানি লাগে না, হাজবেন্ড বলি। আমি আমার হাজবেন্ডকে দিচ্ছি, সে তার কথা বলুক, তারপর আমার কথাটা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই এত সুন্দর আয়োজনের জন্য যদি উদ্যোক্তাদেরকে যেহেতু সুযোগ পেলাম, একটু কৃতজ্ঞতা না জানালে এটা ভালো দেখায় না। বিশেষ করে আমাদের সবার শ্রদ্ধাভাজন, বিশেষ করে রাইহানুল ইসলাম চৌধুরীর নাম যদি না বলি আমি এটা অকৃতজ্ঞতা হবে। এখানে বিশেষ করে এত বড় একটা কনভেনশন আয়োজন করা যুক্তরাষ্ট্র ব্যাপী নট সো ইজি। আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে এই বস্টনের জানে আলম ভাই এবং টিপু ভাই সহ আমার দীর্ঘদিনের ইউনিভার্সিটির বন্ধু পাবলিক এডের প্রতাপ সহ যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং অন্যান্য স্টেট থেকে এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমার এই পাবলিক এডের জামাই, আমার পাবলিক এডের জামাই নসরুল ভাই। হ্যাঁ, আমাদের দুলাভাই, সবার দুলাভাই নসরুল ভাই এসেছেন অনেক কষ্ট করে। তো আমি সবাইকে ধন্যবাদ দিই বিভিন্ন এরিয়া থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতি যদি শুরু করি তাহলে আর শেষ হবে না, কারণ আমি মনে করি না বিশ্বের এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে যেখানে ট্রেনে যাতায়াত করতে হয়, যেখানে শাটল সার্ভিসে ওকে আমি হইতে পারে থাকতে, ক্যালিফোর্নিয়ার বিষয় আলাদা, কিন্তু বাংলাদেশে তো নেই এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। শাটল ট্রেনে যে কত প্রেম হয়েছে, শাটল ট্রেনে যে কত বিচ্ছেদ হয়েছে, এখন এগুলি হয়তো উই আর লাকি সো উই গট ইচ আদার, বাট বিচ্ছেদের অনেক ইতিহাস আছে এরকম। ও আসলে যেটা বলছে একটু রং বলছে, উই গট ইচ আদার আফটার ম্যারি, এন্ড আমাদের ভালোবাসা বিবাহের পরে। তো ও যেটা আগে বলছে আমি জানি না আগে ওর জন্য কে ছিল, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তো এখন চিটাগং ইউনিভার্সিটি আসলে আমাদের প্রাণের ইউনিভার্সিটি। এই ধরনের ক্যাম্পাস কোথাও নেই। হয়তো অনেক বড় ইউনিভার্সিটি আছে, অনেক স্টুডেন্ট আছে, কিন্তু এই ধরনের ইউনিভার্সিটি কোথাও নেই। আমরা উই আর প্রাউড অফ ইট। আমরা ইউনিভার্সিটির বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। বিশ্বের যেখানে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পতাকা সমুন্নত রাখার জন্য যারাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরাও ট্রাই করছি সবাই। নিজামি, পারভিন এবং নিজামি আমাদের আরেক জুটি। আমাদের আরেক জুটি বাংলাদেশে। ওকে, অনেক জুটি আছেন। আমি যারা আসলে জুটি ছিল তাদেরকে নিয়ে সবাই কিউরিওসিটি ছিল, কিন্তু যারা প্রেম করতে পারেনি তারা তাদেরকে কপি করার চেষ্টা করছে, যদিও সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে নিজামি ভাই, পারভিন আপার কথা না বললেই নয়। তো আমার হাজবেন্ড সোফার, আমি মনে করি সে একটা কবিতা আবৃত্তি করবে, তার আগে আমার একটু ছোট্ট স্মৃতি ছিল, আমারটা শেষ করে দেই। ইউজুয়ালি আমি নন্দনকাননের মেয়ে, তো সব স্টেশন শেষ করে আমরা নন্দনকাননের জন্য আমরা মেইন স্টেশন ড্রপ হওয়া হইতো। তো যেটা হতো, কোনো রিক্সাওয়ালা আমাদের নিতে চেত না, বিকজ উই আর ভেরি নিয়ার টু স্টেশন। বলতাম যাবা কোথায়, নন্দনকানন, ন যাইম।
অনেক হরে যাবেন। আমি আচ্ছা তুমি কোথায় যাবা, আপনি কই যাবেন? তো আমার অন্য ফ্রেন্ড বলতো আগ্রাবাদ যাব, আরেকটা ফ্রেন্ড বলতো এই যে জামাল খান যাব। কোথাও সে রাজি হতো না। তো একদিন আমাদের এক ফ্রেন্ড ছিল অভি, সে রিক্সায় উঠে বসলো, বলল শালার ফুত তুই যেটা যাবি এটা যাইম, আরে ল। আমি শেষ করব, বেশি হয়তো সময় হয়তো বেশি নিচ্ছি, আমি দুঃখিত। আমার ইউনিভার্সিটির টিচার যারা আছেন, বিশেষ করে আছে শ্রদ্ধাভরে স্মরণ করছি পাবলিক এডের টিচার আব্দুল নূর স্যারকে। আব্দুল নূর স্যার, একটা কথা বলি, একদিন ক্যাম্পাসে মারামারি, একটু মারামারি না, একটু গরম পরিস্থিতি, উনি আইসাই আমাদেরকে হাম্পি টম্পি দিয়ে আমাকে ভাই আই সেটিংকে ভুয়া আর এখানে মারিব, মানে একদম মানে খুব হন্তদন্ত হয়ে যেত। আমি বললাম স্যার কি হয়েছে বলেন, খুলে বলেন। না কয় সেটিংকে মানুষ আর 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 মারিব ইতে কন আবার। যাক, মানে আজকে স্মরণ করছি। তবে আমি একটু না বললে নয়, যারকে আমি স্মরণ করছি আজকে, সে হলো যে আমাদের মৌ। আমি জানি না যারা আমাদের সাথে পড়েছেন 90 দশকে, আপনারা হয়তো মৌর দোকান আছে কি চেনেন, হয়তো আপনারা অনেকে পরিচিত মৌর দোকানের সাথে। তো আমি যেহেতু লেখালেখি করি, আমার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, মৌকে নিয়ে আমার একটা স্মৃতিচারণ আছে। আমি যে 2 লাইন পড়ি একটু মৌকে নিয়ে, আমি খুবই আনন্দিত হব। বিশেষ করে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৌর দোকান। মৌরে তোরে বড়ই মনে পড়ে, বিশ্ববিদ্যালয়ের সেই ফাগুন ভরা ছোঁয়ায়, ট্রেনের ছুটে চলা আর বন্ধুদের ভিড়। একদিন বাড়ি বাজেতে হেরে ঢুকে পড়ে সেই ছোট্ট চায়ের দোকান, সাইনবোর্ডে লেখা মৌয়ের দোকান। সিঙ্গারার গন্ধে মাতাল বাতাস, চমুচায় ঝালায় চোখ জল, পকেট হাতড়ায়, ব্যাগ নেই, টাকাও নেই। বুক দরপর পায়ের নিচে মাটি সরে যায়। তুই তখনই হাসি মুখে বললি, ইতিল্লা এত চিন্তা করেন পরে দিবি যে আরি। সেই শুরু, কখনো খালি হাতে, কখনো ভরা পেটে, তুই কোনোদিন হিসাব রাখিসনি। আমি কত গেলাম, কত বাকি রইল, মোর দোকান হয়ে উঠলো আমাদের দ্বিতীয় সংসার। 7টি বছর, কত বিকেল, কত আড্ডা, কত স্বপ্নের পিঠে উড়ে খেয়েছি তোর হাতের সিঙ্গারা চমুচা। স্বাদে মিশে যেত বিশ্ববিদ্যালয়ের ক্যানভাসে, তোর দোকানে ছিল একখণ্ড ভালোবাসা। 2010 গেলাম দেশে, তোকে খুঁজে পেলাম সে পুরানো জায়গায়, হাতে 5,000, বললাম মৌ মাফ করে দিস, অনেক ঋণ তোর কাছে। তুই তখন হাসলি আর বললি, তোরে দেখি মুই এমনি খুশি, টেয়া লাগে না। তবু জোর করে দিলাম, খেলাম, স্বাদ এক, পরিবেশ ভিন্ন, সময়টা শুধু একটু পরিণত। গত বছর গেলাম, তুইও আর নেই, মৌর দোকানও নিঃসার। ভালোবাসা এমনই হয়, চিরকালই বন্ধন। মৌরে, তুই ছিলি শুধু এক দোকানে না, তুই ছিলি আমাদের ছায়া, আশ্রয়, আত্মীয়। তোরে বড় মিস করি। বিশ্ববিদ্যালয় মানে এক চুমুক চা, এক সিঙ্গারা, আর তোর অগাধ ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাই শোনার জন্য, সবাই সময়ের জন্য। ভালো থাকেন, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ওদের এই সফল যুগলের জন্য, অনেক ধন্যবাদ। এবারে আমি মাকসুদা খানম, নিউ ইয়র্ক থেকে আসছি, আমি তাকে ডাকছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই। এবং তারপরে আসবেন সাইফুল চৌধুরী, আমি আমাদের আরেকজন অ্যালামনাই নিউ ইয়র্ক থেকে এসেছেন, আমি তার কথা শুনবো। এবং তারপরে আপনারা যে কজন, আমাদের একটু সময়ের ব্যাপার আছে, আমরা এরপরে আবার মূল প্রোগ্রামে আরো একটা অনুষ্ঠানে ফিরে যাব, কিন্তু আপনাদের সবার কথাই শুনতে চাই, 2 মিনিট করে প্লিজ। শুভ সন্ধ্যা সবাইকে। আমি মাকসুদা খানম, 23তম ব্যাচ অ্যাকাউন্টিং। ইউনিভার্সিটির আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলোতে সব কিছু বলা যাবে না, তবে আমার একটা ছোট্ট মধুর স্মৃতি যেহেতু বলতে ওটাই বলছি। আমি তখন মাত্রই ইউনিভার্সিটিতে ঢুকেছি, 87-88 ব্যাচ। তারপর ওখানে আমার খুব নাটক করার শখ ছিল, আমি বড় অভিনেত্রী হব। তখন দেখলাম হঠাৎ করে একটা ইউনিভার্সিটি থিয়েটার নামে একটা গ্রুপ খুলেছে এবং ওখানে কিছু সদস্য নিচ্ছে। আমিও ওখানে পরীক্ষা দিলাম, আমার হয়ে গেল। আমার খুব মানে অনেক উচ্চাকাঙ্ক্ষা, আমি বড় অভিনেত্রী হব। এখানে কামাল উদ্দিন নিরু স্যার আছে, তারপরে ওরা সবাই প্রশিক্ষণ দিবে। ভালো কথা, ঢুকে গেলাম নাটকের গ্রুপে। তারপরে এখন শুরু হলো রিহার্সাল করছি, আমরা সবাই ঢাকা যাব নাটক করতে।
ঢাকা যাওয়াটা এটাই আমার প্রথম ছিল এবং আমাদের সাথে যাচ্ছিল মান্নান স্যার, রেজা স্যার, মহিতুল আলম স্যার। তা ওনারা তো অনেক বড় মানুষ, আমি তো তখন আর অত কাউকে অত বুঝি না, চিনি না, আমি ছোট মানুষ। তো ওখানে আমি সব বড় ভাইদেরকে এমনি বলছিলাম যে জানো আমি না এই প্রথম ঢাকায় যাচ্ছি। ওরা কেমনে যেন এটা স্যারদের কানে গেল। এখন স্যাররা আমাকে সবাই ডেকে নিয়ে আসলো, আচ্ছা তুমি কি আর কখনো ঢাকা যাও নাই? আমি যে না স্যার, আমি এই প্রথম যাচ্ছি, ভয় পাচ্ছি। ওরা সবাই তো আমাকে নিয়ে খুব মানে হাসাহাসি করছিল যে এই মেয়ে ঢাকা যাচ্ছে, তারপরে একা যাচ্ছে, তারপরে তার মনে এত উৎসাহ। ঢাকা যখন গেলাম, গাড়ি থেকে নামলেই যার সাথেই দিত ও বলতো এটা কলা বাগান, এটা বড় পুল, এটা হাতির পুল। আমি মানে আমার খুব ফান লাগতেছিল। পরে আমি বললাম যে আচ্ছা তোমরা সবাই আমাকে কেন এভাবে করছো? আর সবাই খুব চোখে চোখে রাখতো যাতে আমি হারিয়ে না যাই। তো এই স্মৃতিটা আমার খুবই ভালো লেগেছিল যে মান্নান স্যার পাশে ডেকে বসিয়ে আমাকে মানে জিজ্ঞেস করলো, তুমি ঢাকা যাচ্ছ, তোমার খুব ভালো লাগছে, তুমি খুব খুশি হয়েছো? এই এই জিনিসটাই খুব ভালো লাগলো আর কি। আর উনি তো আমাদের ডিন ছিল তখন। তো এই জন্য মনে হলো যে এত বড় একটা মানুষের পাশে আমি বসতে পেরেছি, কথা বলতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ও কিন্তু আমরা একই বিভাগের ছাত্রী, হিসাব বিজ্ঞান বিভাগের। ও হয়তো হিসেবি, আমি কিন্তু বেহিসাবি ছাত্রী সবসময়ই। আমি এবার সাইফুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলামনাই, আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম বড় ভাই এবং ছোট ভাইরা, সবাই আমার সালাম এবং দোয়া নিও। চিটাগং ইউনিভার্সিটি সবসময়ই একটু অনন্য। এই জিনিসটা আমার মনে হয়, বিশেষ করে আমার মন থেকে আমি যে জিনিসটা ফিল করছি, সে জিনিসটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে আমি শহরে থাকতাম, শহর থেকে ইউনিভার্সিটিতে যেতাম, ইউনিভার্সিটি থেকে আসতাম ট্রেনের মাধ্যমে। এই যে একজনের পাশে একজন থাকা, একভাবে যাওয়া আসা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা অন্তত পক্ষে, যার জন্য আমার মনে হয় আমাদের বন্ডিংসটা অনেক ভালো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। যার জন্য আমাদের প্রত্যেকের মনে হয় যেন আমরা একজন অপরজনের আত্মীয় স্বজন, যার জন্য যে কোনো জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। এটা হচ্ছে গুড সাইড। আর সময় বেশি নিব না, আপনাদের সবাইকে আমি বলবো, দেখেন লাইফ ইজ ভেরি শর্ট, জীবনটা অনেক ছোট। আমরা যদি সবাই এই যে হাসি ঠাট্টা উল্লাস করছি, এর মধ্যে যদি আমরা সবাই চেষ্টা করি যেসব মানুষগুলো এসব থেকে বঞ্চিত, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে হয়তোবা ইহকাল এবং পরকালে আমরা এটার প্রতিদান পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি। আমি সোশ্যোলজি 28তম ব্যাচের ছিলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে কি বলবো, আমার অনেক স্মৃতি মনে পড়ছে, তার মধ্যে একটু আমার অনেক ভালো লাগা একটা স্মৃতি বলছি। সেটা হলো আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, অনার্স ফার্স্ট ইয়ারে, তখন একজন আমাকে অনেক পছন্দ করত, কিন্তু সেই সময় তো তেমন বলার মতো ইয়ে ছিল না, এতটা এখনকার মতো এতটা স্মার্ট ছিল না ছেলেরা যে এসে সামনাসামনি কিছু বলতো। তার তাকানিতে, তার চাহনিতে সবকিছু বুঝতাম, আমিও কিছু বলতাম না, সেও বলেনি। কিন্তু একদিন আমি ট্রেনের জানালায় বসে আছি, এমন সময় সে একটা বাঁশের আগায় সে খেয়াল করতো যে আমি অনেক চালতা ফুল পছন্দ করতাম। চিটাগং ভার্সিটিতে কিন্তু অনেক চালতা ফুল পাওয়া যেত। তো সেই চালতা ফুলকে বাঁশের আগায় লাগিয়ে আমার সামনে
লাগিয়ে আমার সামনে দিয়ে রাখছে। আমি হঠাৎ ভয় পেয়ে গেছি। কি ব্যাপার, একটা ফুলের নাড়াচাড়া করছে, দেখে যে ছেলেটা, তখন বলছে তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। ধন্যবাদ। আমানাও নির্ভয়ে বলেছে, কেন জানেন? জামাই এখানে আছে, বসে আছে, এই জন্যই এত নির্ভয়ে বলতে পেরেছে। একটা ছেলে মুচকি হেসেছে, একটা ছেলে আমার দিকে তাকিয়েছিল। এখানে অনেকেই কিন্তু বুকের কথা, মুখের কথা নিজেই গিলে ফেলেছেন, কারণ বলা যাচ্ছে না, কারণ বাসায় তো ফিরতে হবে। দিন শেষে সবাইকেই বাসায় ফিরতে হবে, আজকে না হলেও কালকে। তো তো আমি বলছি মুনমুন। মুনমুন আমাদের অপেক্ষাকৃত, আমাদের একদম জুনিয়র লয়ার স্টুডেন্ট, অ্যালামনাই মুনমুনকে আমি ডাকছি। থ্যাংক ইউ। আমার নাম শারমিন নাহার মুনমুন, আমি ল 15 ব্যাচ। যখন আমি লতে চান্স পাই, আমার মনে হয় history happens that time, 1/11/2007 judicially got separated from executive department, so we all are very excited. And যখন লতে ক্লাস শুরু করি তখন মানে মনে হতো যে কোথায় চলে আসলাম। ডক্টর শাহ আলম ক্লাস নিত, ওনারা এক একজন শিক্ষক নয়, এক একজন ইনস্টিটিউশন। এমনও অনেক প্রফেসর ছিল যাদেরকে দেখার জন্য ক্লাসে সবাই ভিড় জমাতো। ভেরি ইজি অন আই, খুবই হ্যান্ডসাম প্রফেসরস। তো একজন ছিলেন রেদওয়ান স্যার। স্যার মুসলিম ল পড়াতো, কিছুদিন পরেই স্যার ঢাকা ইউনিভার্সিটি চলে যায়। এরপরে আমাদের মুসলিম ল পড়াতো মনিরুল আজম স্যার। He was not uttered one single word in Bengali and he was very handsome. যখনই স্যার ক্লাসে আসতো চোখ বড় বড় করে তাকাই থাকতাম আমরা সবাই। So ক্লাস থেকে যখন স্যার চলে যেত তখন আমি বলতাম, প্রফেসর শুড নট বি হ্যান্ডসাম, ইটস সো ডিফিকাল্ট টু পে অ্যাটেনশন অন দ্য ক্লাস ম্যাটেরিয়াল, অল দ্য অ্যাটেনশন গোস টু দ্য প্রফেসর। আমি এখনো বলি, আমি ইউএসএ তে আসার পরে আমি নর্থ ইস্টার্নে আন্ডারগ্রেড আর গ্রাজুয়েশন শেষ করেছি, ওখানে অনেক হ্যান্ডসাম প্রফেসর। আমি বলতাম, I'm suffering from law to biotech, everywhere I'm suffering from this handsome professors. I shut out all those professors. আর আরেকটা খুব মজার স্মৃতি, আবার খুব একটু ভয়ানক স্মৃতি। 22শে আগস্ট 2007 সারা বাংলাদেশে তখন স্টুডেন্ট প্রটেস্ট চলছে, ঢাকা ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, চিটাগং ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। সেদিন আমাদের একটা ল অ্যান্ড ইকুইটি একটা সাবজেক্টের ছিল, টিউটোরিয়াল ছিল। তো ফার্স্ট ইয়ারে খুব সিরিয়াসলি চলে গেলাম, টিউটোরিয়াল দিতেই হবে নো ম্যাটার হোয়াট। ল ফ্যাকাল্টিতে কোনো কিছু মানে না। তো যেতে যেতে দেখেছি সব ফাঁকা ফাঁকা, কোথাও কোনো স্টুডেন্ট নাই। তো আমি আর আমার আরেক ফ্রেন্ড চলে গেলাম, আমরা ল ক্লিনিকে বসে আছি। ল ফ্যাকাল্টি খুবই ছোট ছিল, তো আমরা বসে আছি, ক্লাস হবে, সবকিছু ক্যান্সেলড। তারপরে আমরা আর কিছুক্ষণ পরে শুনতে পেলাম অলরেডি মেইন ক্যাম্পাসে মারামারি শুরু হয়ে গেছে। তো এখন দু একজন ছেলে স্টুডেন্ট ছিল আর আমরা কয়েকজন ছিলাম। তখন আমরা তো আরো বেশি এক্সাইটেড, ও মাই গড, সারা জীবন ফ্যান্টাসাইজিং লাইক উই গোনা সি দ্য রিয়েল ফাইট ইন ক্যাম্পাস, অনলাইন মানে ইন পার্সন ফাইট দেখবো, এটার থেকে এক্সাইটেড কিছুই হতে পারে না। তো কিছুক্ষণ পরে ফাইট আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। 6টা টিভি চ্যানেল অলরেডি কভার করতেছিল। অলরেডি পাঁচটা স্টুডেন্ট আই থিঙ্ক ইনজুর্ড হয়ে মেডিকেলি অ্যাডমিটেড হয়। তো কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যায়, আমরা আস্তে আস্তে 2 নম্বর গেট দিয়ে বের হয়ে যাব। আমার ফ্রেন্ড সেজিদ জান্নাত রীতি, সে এখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ও অলরেডি মাথা চুল আঁচড়াচ্ছে, লিপস্টিক ঠিক করতেছে। আমি বলছি হোয়াই? ও বলে কি 6টা টিভি চ্যানেল কভার করতেছে। ইউ নো দিস, আমাকে যে কোনো টিভি চ্যানেলে দেখাতে পারে। সো আমি কেয়ার করি না কে মারা যাচ্ছে, আমাকে সুন্দর মতো দেখা যেতে হবে। সো দ্যাটস ইট। আই হ্যাভ a lot more memories, but this is for today. Thank you. অনেক ধন্যবাদ মুনমুন। এবারে আবারও হিসাব বিজ্ঞান বিভাগ। ভাববেন না রসকসীন হিসাব হলে কি হবে, তাদেরও প্রেম আছে। হ্যাঁ, ওই হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাও প্রেমে পড়ে। আমি জানি না উনি কি প্রেমের কথা বলবেন কিনা। জসিমউদ্দিন মাহমুদ। আসসালামু আলাইকুম। আমাকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই শ্যালক ডাকতেন। বলতে পারেন কেন? আমি ছিলাম একদম ছোট হ্যাংলা পাতলা একটা ছেলে, সব মেয়েরা আমার থেকে বড় ছিল। তো যারা ছিলেন সবাই তো আমার থেকে বড়, বয়সে বড় না হোক বা শরীরের দিক দিয়ে বা বড়,
সবাই বলতেন আমাকে শ্যালক এই কারণে যে সবাই অনেক মেয়ের সাথে তারা প্রেম করতেন, সেই জন্য আমাকে শ্যালক ডাকতেন। যেহেতু তুমি আমাদের শ্যালক, আমি মেয়েদেরকে আপা ডাকতাম এই জন্য। তো বিশ্ববিদ্যালয় জীবনে আমি আলাউল হলের ছাত্র ছিলাম। সেখানে আমার আগে রাসেল ভাই বলে গেছেন যে আপনার শ্রীগালের ডাক। আমি একটু দুষ্টমি করতাম, একটু এমনি সহজ সরল, কিন্তু দুষ্টমি করতাম। সবাইকে ঘুমের ডিস্টার্ব করতাম, ঘুমাচ্ছেন কি না, হ্যাঁ ঘুমাচ্ছি ভাই ঘুমান। কিন্তু আমি রাতে 3টা পর্যন্ত পড়তাম। তো পড়ার সময় আওয়াজ হতো শ্রীগাল আওয়াজ সহ্য হতো না, ভয় লাগতো আমার কাছে। আমি বেশি কিছু বলবো না, শুধু এটাই বললাম যে আমাকে সবাই শ্যালক কেন ডাকতো সেটা আপনাদের উপরে রেখে গেলাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবার আরেকজন জসিম ভাই, তার কাছে শুনবো দুটো কথা। ধন্যবাদ। স্মৃতিচারণের জন্য এখানে আসছি, যেহেতু ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। তো সাধারণত ইউনিভার্সিটি আসা যাওয়া ট্রেনে করতাম, 1 ঘন্টা আসা 1 ঘন্টা যাওয়া, কিন্তু আমার লাগতো 4 ঘন্টা। আমি থাকতাম পতেঙ্গায়, বার্মা স্ট্যান্ডের বাংলোতে, ব্রিটিশ বাংলো। সেখান থেকে লাগতো 1 ঘন্টা সিটিতে আসতে, মেইন স্টেশন। ওখান থেকে আর 1 ঘন্টা আসা যাওয়া, মোট 4 ঘন্টা। কিন্তু ক্লাস হতো সর্বমোট 2 ঘন্টা বা 3 ঘন্টা, মাঝখানে গ্যাপ। 8 ঘন্টা যেত সর্বমোট সারাদিনে। তো এইটা আমার কাছে আনন্দ হতো। যত সময় ট্রেন যদি আরো স্লো চলে তখন আরো ভালো লাগতো, এবং ট্রেনে বেশিক্ষণ সময় কাটানো যেত, সেটা একটা আনন্দ। আর 2 নম্বর হলো যে আমি ছাত্র ছিলাম মার্কেটিং ডিপার্টমেন্ট, না মার্কেটিং তখন ডিপার্টমেন্ট হয়নি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আন্ডারে মার্কেটিং সাবজেক্ট ছিল। আমি মার্কেটিংয়ে প্রথম মাস্টার্স ডিগ্রি করি, তারপর সেকেন্ড মাস্টার্স ম্যানেজমেন্টে করি। তো আমাদের ওখানে আমার হল ছিল শাহজালাল হল। শাহজালাল হলে ম্যাক্সিমাম ছেলে ছিল সিলেটি। সো আমি তার লোকে মারতে মারতে সিলেটি শিখিলেছি। আমার বাড়ি চিরং, আমি তার লোকে মারতে মারতে সিলেটি মারতাম পারি। আচ্ছা, আমার রুমমেট ছিলেন একজন ভদ্রলোক, আমার জুনিয়র, ওর নাম দিলীপ কুমার চৌধুরী, DKC, দিলীপ কুমার চৌধুরী। তো দিলীপ কুমার চৌধুরী, আমি তো শহরের বাসিন্দা, অরিজিনালি হালিশহর আমার বাড়ি। তো দিলীপ কুমার চৌধুরী উনি সবসময় দেখতাম যে আমি যখন ঘুমিয়ে যেতাম তখন উনি রান্না করা শুরু করতেন। রান্না কেন করতেন আমি জানি না, কয়েকবার দেখার পরে দেখলাম উনি ভাত রান্না করে সকালে ও পান্তা ভাত খাওয়ার জন্য ওটাকে আবার পানি দিয়ে সকালে খায়। এটা কিছুদিন পরে আমি অনুভব করলাম যে উনি পান্তা ভাত খায়। পান্তা ভাতের আমাদের বাসায় হয়তো প্রচলন ছিল না দেখে আমি জানতাম না যে কিভাবে পান্তা ভাত খেতে হয়। পান্তা ভাত আমি জানতাম যে এটা অবশিষ্ট যেটা থাকে সেটাই শুধু পান্তা ভাত করে, উনি রান্না করে পান্তা ভাত করতেন। এইটা একটা স্মৃতি। তারপর উনি আবার মাঝে মাঝে এক্সারসাইজ করতেন এইভাবে যে যখন আমরা বিকেলবেলায় বেরিয়ে যেতাম হল থেকে, তখন উনি মানে ও রুমে বসে এক্সারসাইজ করতো। তো হঠাৎ করে আমি যদি আর্লি চলে আসি রুমে, দেখি যে উনি পা উপরের দিকে মাথা নিচের দিকে মানে এক্সারসাইজ করতেছেন আর কি। আমি দেখে ভয় পেয়ে গেছি, কি হলো, মানে কোনো অসুবিধা কেন। আমার পাশের আরো অন্যান্য ছাত্রছাত্রী যারা ছাত্ররা আছে তাদেরকে ডেকে বললাম যে কি অবস্থা, এটা এই অবস্থা কেন। ওরা নীরবে কয়েকবার দেখছে, শুধু একদিন না, কয়েকদিন লক্ষ্য করার পরে তারপরে আমাকে বলো যে ওনার নাম DKC, মানে ডেক্সি, ওনার নাম দিল যে ডেক্সি। আচ্ছা, ডেক্সি তো গেলই। তারপরে মানে সবাই মিলে দুষ্টুমি করে হাঁড়ি পাতিল ডেক্সি যতগুলো আছে আমার রুম থেকে শুরু করে একেবারে টয়লেট পর্যন্ত সারিবদ্ধভাবে ডেক্সি কতগুলো রাখা হয়েছে, এবং উপরে বড় করে লেখা আছে ডেক্সির ফুটা মেরামত করা হয়। আমি রুমে ঢুকার আগেই দেখলাম যে এটা কিভাবে ডেক্সির ফুটা মেরামত করা হয়। ওই DKC কে ডেক্সি করছে, আর উনি উল্টা থাকতেন, হ্যাঁ, ফুটা মেরামত করার জন্য ডেক্সির ইয়ে। তো এইগুলি হলো স্মৃতি। আমি স্মৃতি বলার জন্য, আপনারা যেহেতু বলছেন, এগুলো DKC বা ডেক্সি ফুটা মেরামত করার জন্য। আর আমার পাশের রুমে যিনি ছিলেন উনি বশিরউদ্দিন আতাহার, আমাদের আতাহার সাহেব বলেন একজন ছিলেন কেমিস্ট্রির। এখন বশিরউদ্দিন আতাহার আবার একটা রেডিও ট্রানজিস্টার ছিল তখন, ছোট্ট একটা ট্রানজিস্টার। উনিও রবীন্দ্রসঙ্গীত শুনতেন এবং গাইতেন। এখনো উনি কবিতা আবৃত্তি করেন, ক্যালিফোর্নিয়াতে স্থায়ীভাবে বাসিন্দা, ওখানে কবিতা আবৃত্তি করেন, তারপরে গান করেন, রবীন্দ্রসঙ্গীত। তো এগুলো স্মৃতি আমার এখনো মনে পড়ে, সেই জন্য একটু আপনাদের সামনে এসে এটা বলার জন্য চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ জসিম ভাই। আজকে কিন্তু আমরা সময় দিলে সারা রাত বলা যায়, কারণ 7 বছর, 5 বছর, 6 বছরের ইতিহাস শেষ করা তো যাবে না। অনেক আনন্দ ঘন স্মৃতি। আমাদের এবারে যিনি বলবেন মোহাম্মদ হুদা, হুদা ভাই, আমাদের প্রিয় হুদা ভাই। তার জীবনে আমি ভাবি কিন্তু আছে, আমি হুদা ভাই আপনাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, ভাবি কিন্তু এখানে বসে আছেন। না, আপনার কাছে শুনবো, তারপরে আসবে তনুশ্রী বড়ুয়া। সালাম আলাইকুম সবাইকে। আমার স্মৃতির 3 মিনিটের মধ্যে করে ফেলবো, চেষ্টা করব। এত লম্বা দিন 3 মিনিটের মধ্যে বলা খুবই কঠিন। যাক, 2 ভাগ করবো, একটা একটু হাসির। আমার এক বন্ধু ছিল মেরিন সায়েন্সের বিজ্ঞানী টাইপের, সে আবার খুব মেয়ের জন্য একটু পাগল ছিল, সবসময় মেয়ের কথা বলতো, মেয়ের কথা শুনতে চাইতো। তা আমাকে বলতো কি, সে হুদা তোর পিছনে এত মেয়ে ঘুরে কেমনে, তুই আমারে একটু পরিচয় করে দিস। তো আমি একদিন বললাম, হেই ট্রেনের মধ্যে আজকে একটা নতুন মেয়ে যাবে, খুব সুন্দর গান গায়। তাই নাকি? রবীন্দ্রসঙ্গীত গায়। ওদের নাম কি? আমি বলছি নীলু। তো উঠছে, সে 16 শহর থেকে উঠছে, আমি তো কমলাপুর থেকে উঠছি। বলছে কই নীলু কই? ওই যে তোর সামনে দাঁড়িয়েও একটা ছেলে। এখন সে বলে কি, আমি জিজ্ঞেস করার নাম কি? নীলু। ওই যে সোশ্যালজিতে পড়তো আমাদের সাথেই। তখন একটা ওকে একটা ইয়ে দিলাম, সে জীবনে কোনো আমাকে মাফ করবে না হয়তো। আর সে একই ছেলেকে আমি আবার আরেকবার দিয়েছি, একটা গল্প শুনেছিলাম, ওই গল্পটাই ওর কাছে ইউজ করেছিলাম। তো বল যে আমি যে একটা মেয়ের নাম্বার পাইছি, তোকে দেই, কথা বলিস, শুধু জিজ্ঞেস করবি যে এখানে মেয়েটা আছে কিনা। নামটা হচ্ছে মিষ্টি। ওইটা আমি গল্পটা কিন্তু আগেই শুনেছি, ওইটা ইউজ করেছি ওর ওপরে। তোকে নাম্বারটা দিলাম, আমি তো খবরদার সাবধানে করিস, বাপে ধরবে হয়তো, ওকে জিজ্ঞেস করবি যে মিষ্টি আছে কিনা, একটু মেয়ের ঘন্টে বলিস। সে কল করেছে, হ্যালো মিষ্টি আছে? হয় বেটা, মিষ্টির দোকানে মিষ্টি থাকবো না কি থাকবো, বুঝছেন? আমি দিছি মিষ্টির দোকানের নাম্বার, বুঝছেন? এখন যে চিন্তাটা খাইছে না, সে জীবনে মাফ করা বুঝতে আমার মরে যাওয়ার আগেও মাফ করবে না। যাই হোক, ওইটা একটা হাসি গেল। যেটা হচ্ছে আপনার ওই যে আমরা আমাদের হলের খাবার, আমি সরবরাহিতে ছিলাম, কিন্তু আমি ওই যে রেসিডেন্সিয়াল ছিলাম না, আমি শহর থেকে আসতাম। তো আমি খেতাম কিন্তু আলাউলে, ওই খাবারটা ভালো লাগতো। তো বিশাল বিশাল চাল, ডাল হচ্ছে পানি, একটা গোস্ত, 2টা আলু, এবং গোস্ত দিয়ে আলু রান্না করছে না আলু দিয়ে গোস্ত রান্না করছে, এটা বোঝাই যাচ্ছে না। গোস্ত পাওয়াই তো মুশকিল এখানে। তো ওইটা কিন্তু অনেক মজা লাগতো, তখন ক্ষুধার্ত থাকতাম। এই আমার একটা 2টা স্মৃতি, অনেক স্মৃতি আছে, কিন্তু আমি শেষে সবাইকে ধন্যবাদ দিব এখানে যারা এই জিনিসটা অর্গানাইজ করেছে, বস্টনকে, ওদের ফ্যামিলিকে বেশি ধন্যবাদ দিব, কারণ ওদের ফ্যামিলি লাস্ট 2 মান্থস স্যাক্রিফাইস করেছে। আমি জানি আমার ছোট ভাই তাপস, ওর ওয়াইফ তনুশ্রী আছে, হারুন, আমনা আছে, আমি ওই এখানে অনেকে আছে, এভরিবডি দে জাস্ট নন স্টপ ওয়ার্কিং অন দ্য ক্লক। লাইক যখনই আমি মিটিংয়ে যাই ওদেরকে দেখি, ওরা ফ্যামিলিকে টাইম দিতে পারে না শুধু এই রাতটার জন্য। তা আমরা সবাই কৃতজ্ঞ, আশা করি সবাই ভালো থাকবেন, এবং আরো অন্য জায়গা থেকে যারা আসছেন ওদেরকেও আমরা ধন্যবাদ। নেক্সট টাইমে আমরা দেখি কোথায় করবো, সবাই জানবেন, ইনশাআল্লাহ দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ হুদা ভাই। এবারে তনুশ্রী বড়ুয়া, আমাদের অনেক অনেক আমার মনে হয় সে সদ্য, আমি জানি না কোন ব্যাচের তনুশ্রী, 28 ব্যাচ তনুশ্রী বড়ুয়া। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ভিসি স্যারকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমি কালকেই বলছিলাম তাপসকে যে তখনকার সময় ভিসি স্যারকে কাছ থেকে দেখা বা কাছে যাওয়া এটা কখনো চিন্তাই করতে পারতাম না। তো সেই হিসাবে এখানে এত কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলেছে, আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমি ফাইন আর্টসের ছাত্রী। আর আমার সময় এখানে কেউ একজন বলেছে সেশন জট চেয়েছিল, পাইনি। আমার সময় অনেক বড় সেশন জট ছিল, এবং আমি
হলে পুরোপুরি থাকতাম না, তবে পরীক্ষার সময় হলে থাকা হতো, কারণ আমি পতেঙ্গা থেকে আসতাম। তো পতেঙ্গা থেকে আমাকে আসতে হলো মেইন স্টেশনে, এবং সেখান থেকে আমাকে ট্রেন ধরতে হতো। তো যাত্রাটা আমার অনেক বড়। তো যেহেতু আমি ফাইন আর্টসে ছিলাম, সেহেতু সেই সাথে আমি নাট্যকলায় নাটক করতাম। বিটা বলে একটা সংস্থা ছিল, সেখানেও নাটক করতাম। তো যার জন্য আমাকে ১৬ শহরে আমি নেমে যেতাম। ১৬ শহর থেকে আমি নাট্যকলার যারা ছিল তাদের সাথে নাটক রিহার্সালে যেতাম, অথবা বিটাতে নাটক করতে যেতাম, নাটক কর্মশালাগুলো করার জন্য, যাতে আমি একটু ভালো অ্যাডভান্স লেভেলে যেতে পারি সেটার জন্য। আমার জীবনের ইউনিভার্সিটি লাইফটা হলো আমার জন্য অনেক বড় একটা স্টেপ, বিকজ যখন আমি ইউনিভার্সিটিতে যাব তার আগে মা কখনো চায়নি যে আমি ইউনিভার্সিটিতে যাই, এবং আমি চিটং কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমি মাকে না বলেই আমি চিটং কলেজ থেকে ফ্রেন্ডদের সাথে গিয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, এবং আমি যখন ইউনিভার্সিটিতে যখন ফাইন আর্টসে সেকেন্ড পজিশনে, আমি কিন্তু কোনো সময় তার আগে এত ভালো আঁকতাম না, মানে এত ভালো এই লাইনে ছিলাম না, কিন্তু এটা হয়তো আমার জাজমেন্ট ছিল। কিন্তু যখন ওখানে আমার সেকেন্ড পজিশন হলো, আমি তো সব ছেড়ে ছুড়ে এবার আমি ফাইন আর্টসে পড়বো। তো মা বলল, তুই কি প্লে কার্টে প্লে কার্ড বিক্রি করে করে খাবি, যে তুই সব পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ফাইন আর্টসে গিয়ে ছবি আঁকা শুরু করবি? মা কখনোই মেনে নিতে পারতো না, কিন্তু আমি ততদিনে নিজেকে তৈরি করছি মডেল হওয়ার জন্য, মডেলিং এর ছবি তুলি, এদিকে নাটক করছি, ওদিকে ঢাকায় গিয়ে আমি নাটক অলরেডি ওখানে অডিশন দেওয়া শুরু করেছি, কারণ আমি এই লাইনে যাব, মানে মোটামুটি আমি মেন্টালি প্রিপেয়ার, কিন্তু কোনোভাবে বেরোতে পারছি না, কারণ বাবা মা আমাকে ছাড়বে না। আর সেই সময় যখন আমি প্রথম ঢুকি আমার ফাইন আর্টসে, তখন আমাদের বড়ুয়া কমিউনিটি ইউনিভার্সিটিতে অনেক ছোট, একজন একজনকে চেনে। শিমুলদা তখন পড়তেন হলো, তখন উনি বোধহয় ফাইনাল ইয়ারে, আমাদের শিমুলদা ফরেস্ট্রিতে। তো উনি তখন হলেন ওখানকার প্রেসিডেন্ট বড়ুয়া কমিউনিটির। আমার এখনো মনে পড়ে, এবং আমেরিকায় আসার পরে শিমুলদার বাসায় যাওয়ার পর শিমুলদা আমাকে ওই ম্যাগাজিনটা দিয়েছে, যে ম্যাগাজিনটা আমি বাংলাদেশে কোনোদিন পাইনি। উনি আমাকে ওই ম্যাগাজিনটা দিয়েছে এবং বলছে, তনুশ্রী তোমার মনে পড়ে যে আমরা একসাথে প্রোগ্রাম করেছি? আমি বলছি, হ্যাঁ মনে তো পড়ে, আমি প্রোগ্রাম করেছি। বলে, তোমার প্রেসিডেন্টের কথা মনে নেই? আমি বলছি, কি না। বলে, এই যে দেখো তো প্রেসিডেন্টের ছবি, দেখেছেন কিনা? তখন দেখলাম যে ওটা শিমুলদা ছিল, এবং শিমুলদার সাথে আমার সেই যখন আমি ইউনিভার্সিটিতে তখন দেখা, আর বিয়ে করে যখন আমি বস্টনে এসেছি তখন শিমুলদাকে আমার পাওয়া, এবং উনার বাসায় গিয়ে সেই ম্যাগাজিন আমি পেলাম। তো আমার কাছে এই স্মৃতিটা আমার কাছে অনেক মজার লেগেছে, এবং শিমুলদা তখন আমাকে বলছে যে আমরা দল বেঁধে ফাইন আর্টসে যেতাম তোমাকে দেখতে, কারণ তখন প্রত্যেক অল্টারনেটিভ ডেতে আমার কোনো না কোনো মডেলিং এর ছবি বেরোচ্ছে পেপারে, আর না হলে মডেলিং এর কোনো একটা ক্যাপশনের আমি মডেল, হয় সাবানের মডেল, আর না হলে হয়তো ডিটারজেন্টের মডেল হিসাবে আমার ছবি বেরোচ্ছে। তো এবং ফ্যাশন শো করছি। তো সেই জন্য শিমুলদা তখন যখন আমার এই কথা বললো, হ্যাঁ আমার লাইফটা তখন মাত্র শুরু হয়েছে। স্যাররা খুবই বকা দিত আমাকে এই কারণে, যে হয়তো দেখা যাচ্ছে আমি তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে গেছি, অথবা দেরি করে এসে ক্লাসে ঢুকেছি। স্যার প্রায় সময় বলতো, তুমি ক্লাসে থাকো না, পেপারে তোমাকে দেখা যায়, তো সেই জন্য তুমি ক্লাসে দেরি করবা, খুবই বকতো আমাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে সেই সময়কার সেই পথ চলাটা, সেই পথের যাত্রাটা আসলে আজকের আমাকে তৈরি করেছে। সেই মানে তখনকার সময়ে সেই স্যারদের অনুপ্রেরণা, এবং আমাকে নাট্যকলাতে নাটক শেখানো, বা আমি শিল্পী হিসাবে যখন তৈরি হয়েছি, তখন আমি একটা বইয়ে একটা লেখা পড়েছিলাম, সেদিনকে আমি তাপসকে বললাম, ব্যাপারটা লেখাটা এরকম ছিল, আমাদের শরীরের ৩টা অংশ আছে, একটা হলো আমরা মাথা, একটা হলো আমাদের মন, আর একটা হলো শরীর। আমাদের এখানে ৩ ধরনের যোগ্যতার মানুষে কাজ করে। যারা শারীরিকভাবে কাজ করে তারা হলো মানে মজদুর বলতে পারো, যে তারা শারীরিকভাবে কাজ করছে। আরেক ধরনের মানুষ কাজ করে যারা মাথা দিয়ে এবং শরীর দিয়ে কাজ করে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার। তারা কি করছে, তাদের এবং বড় বড় যারা সায়েন্টিস্ট আছেন, সায়েন্টিস্টরাও তুমি দেখো তারা মাথাকে ইউজ করে শরীর দিয়ে হাতে কলমে তারা কাজ করছে। কিন্তু আরো একটা মানুষ আছে যাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, তারা হলো শিল্পী মানুষ। মনে যাদের শিল্পী, সে হতে পারে সে যে কোনো ধরনের শিল্পী, সে
শরীর দিয়ে কাজ করে, মন দিয়ে কাজ করে এবং মেধা দিয়ে কাজ করে। সেই জন্যই আমি বলবো যে শিল্পকে বা শিল্পীকে যদি লালন করা যায় তাহলে অনেক দূর যাওয়া যায়। আজকে আমেরিকায় আমরা যেই অবস্থানে এখানে এসেছি এই লালন করার জন্য, শিল্পীকে বা শিল্পকে বা আমাদের ভেতরকার মানসিক যেই চর্চা সেটাকে ধরে রাখার জন্য আজকে আমরা সবাই একসাথে এসেছি। তো সেই জন্য আমার কাছে খুবই ভাল লাগছে যে আমি এই অ্যালামনাইয়ের একজন অংশ হতে পেরেছি এবং আমি প্রথমবার এখানে জয়েন করছি। সেই জন্য সবার কাছে ধন্যবাদ, বিশেষ করে আমার প্রেসিডেন্ট এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার প্রেসিডেন্ট বলার সাথে সাথে। সো আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, ওনারা সত্যি অনেক কাজ করেছেন, ওনাদের কাছে ধন্যবাদ। এবং আরেকটা কথা আমার না বললেই নয়, সেটা হলো আমি যেহেতু ইউনিভার্সিটিতে যেতাম অনেক কষ্ট করে, তো সেই সময় আমার ফ্যামিলি কিন্তু তাপসকে চিনতো, আমাকে চিনতো খুব কম। তো থার্ড ইয়ারে যখন আমি যাচ্ছি, সো একদিন তাপসকে ডেকে বললো আচ্ছা ঠিক আছে, আমি তখন ঢাকায় যাচ্ছি বিকজ আমি তখন এয়ার হোস্টেসের জন্য আমার ট্রেনিং হচ্ছে। তো আমি যখন আসলাম এয়ার হোস্টেসে, যখন আমি পুরো ট্রেন্ড, যখন আমি ফিরে যখন আসলাম, যখন আমি ইউনিভার্সিটি যাব, তো তাপসের সাথে মার ভালো একটা সম্পর্ক, আমার পুরো ফ্যামিলি। তো তাপসকে বললো তুমি আজকে ওকে ইউনিভার্সিটি নিয়ে যাও, কারণ আমি চাচ্ছি না ও মানে ইউনিভার্সিটি ট্রেনে যাক। তো আমি নিয়ে গেলাম, ও আমাকে নিয়ে গেল এবং প্রেমের গল্প বলার জন্যই আমি এইটুকু বলে শেষ করছি। ও আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আপনি চলে যান, কিন্তু উনি ফিরে যাননি, উনি ছিলেন। এবং আমি সারাটা দিন পর বিকাল 6টার সময় যখন আমি স্টেশনে আসছি, দেখি উনি ওখানে বসে আছেন এবং উনি আমাকে বলছে আপনি এতক্ষণে আসলেন? তা আমি বলি কি আপনি যে বসে আছেন সে তো আপনি আমাকে জানাননি, তখন তার ফোনের যুগ ছিল না। তো আমি তো আর স্টেশনে আসিনি, আমি তো আমার ফ্যাকাল্টিতে, আমি তো ওখানে ফান করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। বিকাল 6টা যেই ট্রেনটা 5টা 5:30 ট্রেনের পরে আমরা 5:30 ট্রেনে ধরবো, তখন যখন আমি আসছি উনার সাথে আমি ফিরেছি এবং তখন ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু উনি যে অপেক্ষাটা করেছে আমাকে নিয়ে আসার জন্য, আমি আশা করছি উনি আর মৃত্যু পর্যন্ত যেন আমার জন্যই অপেক্ষা করেন এবং আমাকে নিয়ে যেন বাড়ি ফেরেন এবং একসাথে যাতে ফিরতে পারি বাড়িতে, সেই জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ শোনার জন্য। এই যে উনির মধ্যে আটকে কি অবস্থা, এখনো উনির মধ্যে আছে। যাক, সম্মানিত সুধী, আমরা যে পর্যায়ে আমরা এখন আছি এই মুহূর্তে, আমার ছোট্ট কিছু একটা ঘোষণা আছে। এখানে আমাদের কিছু অতিথি এসছেন আমাদের মাঝে, আমি আমাদের তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমি আমাদের এখানে এসছেন আমাদের এই কনভেনশনের শুরু থেকে পর্যন্ত আমাদের যতবারই রাহেন ভাই স্টেজে এসছেন, তিনি আমাদের সবসময় সহযোগিতা করে এসছেন এবং তার সহযোগিতার বিষয়টা সবচেয়ে আমাদের জন্য বেশি ছিল। তিনি সম্বন্ধে এখনো মনোযোগ দিয়ে মনির ভাই পিছনে বসে আছেন। মনির ভাই আমাদের প্রিয় একজন অতিথি এবং এই স্টেটে হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান এবং তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ চিলড্রেন ইউনিভার্সিটি যে কুয়াশাকে অনেক সহযোগিতা করেছেন, আশ্বাস দিয়েছেন। মনির ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হোক। মনির ভাই একটু আপনি আমাদের একটু, জি ধন্যবাদ মনির ভাই, কৃতজ্ঞতা আপনাকে। আমাদের আরেকজন অতিথি আছেন জনাব ওসমান গনি, তিনি আমাদের সোশ্যাল একজন লিডার, এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। গনি ভাই আপনাকে স্বাগত এবং গনি ভাইকে অভিনন্দন। গনি ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হোক। তিনি আমাদের প্রিয় অ্যালামনাই, আমাদের লোকমান ভাইয়ের বড় ভাই এবং আমাদের ইলিশ ভাইয়ের বন্ধু বটে। আরেকজন অতিথি আসছেন ডক্টর ইমরান। ডক্টর ইমরান হচ্ছেন গতকাল আমাদের সেমিনারে ছিলেন। তিনি এমআইটির বাংলাদেশের গর্ব এবং তিনি এমআইটি থেকে ডক্টরেট করেছেন এবং পোস্টডক করেছেন। ডক্টর ইমরান আমাদের একজন ভালো শুভানুদায়ী এবং আমরা এমআইটিতে গতবার যে প্রোগ্রাম করার জন্য প্রথম যিনি আমাদের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি ডক্টর ইমরান। ডক্টর ইমরান এসে সস্ত্রীক এসছেন বাচ্চা দিনে, তার জন্য হাততালি হোক। ধন্যবাদ ডক্টর ইমরান। আপনারা কেউ এই খালি চেয়ারগুলো দেখে আশাহত হবেন না। যেসব আলসে অ্যালামনাই যারা রুমে বসে চা খাচ্ছেন বা গল্প করছেন বন্ধুর সাথে, তাদেরকে আমরা ধরে আনবো ডিনারের পরে, চেয়ারগুলো ভরে যাবে। আমি অনুষ্ঠান সম্পর্কে একটা ছোট ধারণা দিতে চাই। এখন যা হচ্ছে আর সম্ভবত 3 বা 4 জনকে আমরা ডাকবো স্মৃতিচারণ করার জন্য। আমাদের যেহেতু আমরা দেরিতে শুরু করেছি, তারপরে আমরা ডিনারে চলে যাব। আমি অপেক্ষা করছি যে, এবং আমাদের স্টেট থেকে যারা কালচার রিপ্রেজেন্ট করবেন, যারা নিজেদের কালচার প্রেজেন্টেশন যারা আছে, তাদেরকে আমি তৈরি থাকতে বলবো। যারা ট্র্যাকে করবেন অনুগ্রহ করে সাউন্ড যারা আছে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, ওনাদের সাথে ট্র্যাকে
যদি আপনাদের কোনো মিউজিক থাকে সেখানে সেটা শেয়ার করতে হবে। এখানে হারমোনিয়াম তবলা দিয়ে মূল সেশনের আগে স্কোপ করার কোনো স্কোপ নেই। তার আগে যারা আবৃত্তি করবেন তাদেরকে আমরা আবৃত্তি করার জন্য ডাকবো ক্রমান্বয়ে, এবং এর পরবর্তীতে ডিনারের পরে যখন আমরা স্টেটকে ডাকবো, প্রত্যেক স্টেটের সবাই তাদের সবাই দল বলে আসবেন সারিবদ্ধভাবে। এখানে একটা ফ্ল্যাগ করা আছে আপনাদের জন্য। এই ফ্ল্যাগগুলো একটা ফ্ল্যাগ টান দিয়ে খোলা যায়, আরেকটা ফ্ল্যাগ একটু ঘুরিয়ে খুলতে হয়। ফ্ল্যাগটা খুলে দাঁড়াবেন, সবাই ফ্ল্যাগটা নিয়ে স্টেজে আসবেন এবং সবাই পরিচয়টা দিয়ে আবার গিয়ে বসে যাবেন কালচারাল প্রোগ্রামের পরে। এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া। এরপরে আমাদের যেটা থাকবে স্টেট রিকগনিশন, সেটা হচ্ছে যে আমাদের যারা চ্যাপ্টারের ফাউন্ডার ডিরেক্টর যারা ছিলেন, বিভিন্ন চ্যাপ্টার প্রেসিডেন্ট যারা আছেন, তাদেরকে আমরা সম্মাননা জানাবো এবং আমাদের অতিথিদেরকে। এবং সবার শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে মতান্তরে 200 মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আমার এই উদ্যোগটা ছিল 1992 থেকে। আমরা এই কনভেনশনে আমরা 13 জনকে আমরা খুঁজে পেয়েছি। 13 জন মুক্তিযোদ্ধার মধ্যে আমরা পালাক্রমে এটা আমাদের চলতে থাকবে। শুধু আমরা নয়, বিভিন্ন স্টেটে যেখানে তাদেরকে ধরে আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে, অভিনন্দিত করতে হবে, সম্মানিত করতে হবে। এই কাজটা আমরা শেষ করব। আমাদের মুক্তিযোদ্ধারা যেখানে থাকেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে আমরা খুঁজবো, বাকি যারা আছেন তাদেরকে আমরা খুঁজবো। আজকে আমাদের কিছু মুক্তিযোদ্ধা আছেন এখানে, তাদেরকে আমরা সম্মাননা জানাবো। এবং সেখানে তাজুল ইমামের কথা আপনি শুনেছেন। এই অনুষ্ঠানের সুভেনির প্রত্যেকটা ব্যানারের আর্ট এন্ড ডিজাইন তাজুল ইমাম করেছেন। তার সাথে বাংলাদেশে ইসাক করেছেন, তোফাইল করেছেন ক্যাকটাস বিডি থেকে, এবং ওখানে তার সাথে ওখানে আরো অনেকেই ছিলেন সেই টিমের, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং সবশেষে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের সন্ধ্যায় আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। সেখানে আপনারা জানেন যে রিজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত গাইবেন, লীনা তাপসী নজরুল গীতি গাইবেন, এবং ইয়াং যারা তাদের জন্য শুভ দাস গান করবেন, তিনি এসছেন। এবং আমাদের সবার প্রিয় নকিব ভাই গান করবেন, সামিনা চৌধুরী গান করবেন। এই হচ্ছে আজকের আমাদের আয়োজন। 11টা পর্যন্ত যদিও নেওয়া ছিল, 1 ঘন্টার সময় বাড়ালে অসুবিধা কি চুন্নু ভাই? রাত 12টা পর্যন্ত কোনো অসুবিধা তো নাই, মজা তো হবে। আমরা সবাইকে, কেউ কোথাও যাবেন না, আমরা সবাই মিলে মজা করব। আমন্ত্রণ জানাচ্ছি আমার স্টেটের শিমুল বড়ুয়া, শিমুল ইজ দ্য ওয়ান অফ দ্য পায়োনিয়ার অ্যালামনাই। আমাদের স্টেটের তিনি ডিরেক্টর কমিউনিকেশন অ্যান্ড আদার, অ্যান্ড শিমুল কমিটেড পারসন, জয়েন্ট সেক্রেটারিজ। সরি, এর আগে তিনি কমিউনিকেশন ডিরেক্টর দায়িত্বে ছিলেন, ডিরেক্টর। এখন তিনি আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল। শিমুল স্মৃতিচারণ করবেন ডিরেক্টর, রাইট? ওকে, শিমুলকে স্বাগত। ধন্যবাদ টিউ ভাই। আজকের এই কনভেনশনে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি আসলে বসেছিলাম দর্শকের সারিতে, স্মৃতিচারণ করবো বলে মনে হচ্ছিল না। তনুশ্রী এসে যখন আমার নামটা বললো, মনে ভাবলাম যে আসলে আমি যখন এখানে বসে আছি, আমি একটু এক্সটেজের সামনে গিয়ে সবাই একটু দেখুক যে জানুক আসলে শিমুল বড়ুয়াটাকে। আমি ফরেস্ট্রিতে গ্রাজুয়েশন করেছি, আমার ব্যাচ নাম্বার 26। বেসিক্যালি আমি টাউন থেকেই ইউনিভার্সিটিতে যাইতাম। আর যদিও সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তাম, আসলে আমাদের ফরেস্ট্রিতে আমাদের স্কেজুলগুলো এমনভাবে করা ছিল যাতে সব ক্লাসে 1:30-এর মধ্যে শেষ, আমরা 1টার ভিতরে শেষ। আমরা ওই একটা বিষয় ট্রেন বেশিরভাগ সময় আমরা পেতাম, যেমন আর্টস ফ্যাকাল্টি সব ছাত্রীরা যেমন পায়। তো আমাদের এটাই হচ্ছে মজার বিষয় যে আমরা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট হয়েও আমরা আসলে ওই প্রথম ট্রেনটা ধরে ফিরতে পারতাম টাউনে, এবং ওইটাই সবচেয়ে মজার। আমি বলবো ইউনিভার্সিটিতে যারা আমাদের সময়ে পড়ালেখা করছে, এখনো যারা আছে, যারা ট্রেনিং করে ইউনিভার্সিটিতে যায়, তাদের যে আয়োজনটা, তাদের যে আসল যে মজার স্মৃতিটা, ওই যে প্রথম ট্রেন, যে ট্রেনটা আমরা একটা বিষয় বলি, তো একটা বিষয় ট্রেনটা নিয়ে আমরা কোন বগিতে উঠবো, কোন জায়গায় দাঁড়াবো, কোন সিটে বসবো, সব ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আমরা যদি পরিচিত কাউকে দেখি, আমাদের গ্রুপ দেখি, বা সুন্দর কাউকে দেখি, আমরা জাস্ট এনজয় করার জন্য বন্ধু বান্ধব মিলে আমরা ওই বগিতে ভিড় করার জন্য চেষ্টা করি। যাক, এটা হচ্ছে আমাদের একটা ছোটবেলার একটা যেটা অভ্যাস। আমি মনে করি ইউনিভার্সিটি লাইফে যে 7 বছর আমরা কাটিয়েছি, ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে মজার এবং অবুঝ মনের একটা সময়। এবং আমি মনে করি আমরা তখন পুরোপুরি কখনো কেউ ম্যাচিউর ছিলাম না। তো ইমেচিউর মনের মধ্যে আমাদের যে স্বপ্ন ছিল,
আমরা ইউনিভার্সিটিতে পড়বো, পাশ করে বড় চাকরি করব, কিন্তু আমাদের এই সময় আমাদের কোনো দায়িত্ব ছিল না। আমরা আমরা সকালে ইউনিভার্সিটি যেতাম, ক্লাস করতাম, আর বাসায় এসে হোমওয়ার্ক করতাম, আবার চলে যেতাম। তো আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার সময়গুলো ছিল ওইটা। যাই হোক, আমি যেহেতু ফরেস্ট্রিতে ছিলাম এবং মেইন ক্যাম্পাসের আমাদের একটু ডিস্টেন্স ছিল, আমরা সবাই যেদিন সুযোগ পেতাম দল বেঁধে আমরা ফ্যাকাল্টিতে ঘুরতাম, সবার নতুন মুখ দেখার জন্য, নতুন বন্ধুত্ব করার জন্য। সেই সামান্য স্মৃতি আমার কাছে আছে, তত বেশি নাই। আমি ইউনিভার্সিটির কোনো কার্যকলাপে জড়িত ছিলাম না, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তবে ইউনিভার্সিটির যে স্মৃতিটুকু আছে সেটা নিয়ে আমার মনে হয় আমার এখানে যত স্কুলে গেছি তার ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারি না, এবং ওইটাই মনে হয় আমার জীবনের একাডেমিক লাইফের স্মৃতি, সবচেয়ে বড় স্মৃতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের এই সামান্য আয়োজন শোনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ শিমুল। সম্মানিত সুধী, আমি একটু আমাদের মাঝে এসছেন আমাদের সবার প্রিয় মুখ, বাংলাদেশের প্রিয় মুখ পাভেল রহমান। পাভেল রহমান, আপনাকে স্বাগত আমাদের মাঝে। আমি ওনার জন্য আমি হাততালি চাই সবার কাছ থেকে। আমরা আমাদের মাঝে আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আমরা একটু আসুন প্লিজ, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি এইমাত্র এসে পৌঁছালাম। আমি খুবই আনন্দিত আপনাদের মধ্যে আসতে পেরেছি। আমার ছোটবেলাটা কেটেছে পাহাড়তলিতে, কিন্তু যদিও আমি রংপুরের মানুষ। আর চট্টগ্রাম বলতে যে আমি প্রথমে আমার কথাগুলি বলি যে চিটাগাং আমাকে সাংঘাতিকভাবে ইন্টারন্যাশনালি পরিচিত করেছিল আমার কাজে। আমি নিউজ ফটোগ্রাফার। আমি অ্যাসোসিয়েট প্রেস অফ আমেরিকার যা আছে এপি, তার বাংলাদেশ ফটোগ্রাফার ছিলাম। 91 সাইক্লোনে আমার ছবি দিয়ে নিউজিকের কভার পেজ হয়েছে। 85 উড়িচ্চর, সে কাহিনীও আপনারা জানেন। উড়িচ্চরে আমার ছবি জাতীয় পুরস্কার পেয়েছে, এবং আরো অনেক কিছু, শান্তিবাহিনী সহ অনেক অনেক কাজে আমি চট্টগ্রাম করেছি, এবং চট্টগ্রাম খুবই আমার প্রিয় একটা জায়গা। আজকে আপনাদের সাথে এখানে সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জানি না, আমার যদি সুযোগ থাকতো আমার কিছু ছবি আপনাদেরকে দেখাতে পারতাম। ভবিষ্যতে নিশ্চয়ই পারবো। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। ধন্যবাদ পাভেল ভাই, চমৎকার করে বলার জন্য। আমাদের মাঝে এসছেন, আমরা প্রীত, এবং আমাদের পাশেই থাকবেন সব সময়। আমরা সম্ভবত আমি প্রণবকে ডাকবো একটু কাইন্ডলি। প্রণব আসবেন। প্রণবের পরে আমাদের একজন আমার খুব প্রিয় মুখ মাহফুজ ভাই। মাহফুজ ভাইকে ভাবিকে প্রস্তুত থাকার জন্য বলবো, এবং প্রণবের পর ভাবি আমি ডাকবো। প্রণব আসছেন? আর কি কেউ বলতে চান এরপরে? তাহলে একটু আমাকে জানালে সুবিধা হয়। প্রণব জি প্লিজ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের বড় ভাই এবং বোনেরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অসংখ্য কৃতজ্ঞতা তাদের প্রতি। খুব ছোট্ট করে আমার হয়তো স্মৃতি না, কারণ আমি শহর থেকে আপনার চিটাগং ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেছি। সো ক্লাসে যাওয়ার পরে এবং ক্লাস শেষ করার পরে এত খিদা পেত এবং এত টায়ার্ড হয়ে যেতাম যে ক্যাম্পাসে খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি। আমি ছোট্ট করে দুই একটা কথা বল। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে প্রণব বণিক। আমি 2001 সেশনে বিবিএতে মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হই। তখনকার সময় সেশন জট ছিল অনেক, ওই সময়টাতে, আমাদের সময়টাতে। আমার বিবিএ কমপ্লিট করতে করতে 2007, আর 2008-এ আমি এমবিএ করে মার্কেটিং থেকে তারপরে চাকরির সুবাদে আমি ঢাকায় চলে যাই। তো আমি দুটো কথা বলবো। একটা হলো যে মোর দোকানের কথা বলা হয়েছে। আমি জাস্ট একটা তত্ত্ব আপনাদেরকে দিতে চাই। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন কোনো মামা পাবেন না যার এতগুলো ভাগিনা আছে। এটা আমার ধারণা
যে আপনার আমরা তো সবাই জানি যে মো বলতে কি মামা, হ্যাঁ। প্রতিটা স্টুডেন্ট অনেক স্মৃতি আছে, কারণ ক্লাস শেষ হওয়ার পর প্রথম ডেস্টিনেশন ছিল ট্রেন না, প্রথম ডেস্টিনেশন ছিল মোর দোকানে যে সিঙ্গারা সমুচা খাওয়া। তো দেখতাম যে প্রতিটা স্টুডেন্টই তারা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতো কেন আছেন মাও, এবং উনিও জিজ্ঞেস করতেন যখন থাকতেন কেন আছো বাগিনা। তো এটা একটা অদ্ভুত রিলেশনশিপ ছিল, এবং আমার ধারণা যে পৃথিবীর ইতিহাসে যে একজন ভদ্রলোকের এত ভাগিনা এবং ভাগিনী আমার মনে হয় না আর পাওয়া যাবে আর কি, যে এতবার মামা ডেকেছে, এতবার ভাগিনা বা ভাগিনী ডেকেছে, সম্ভবত আরেকটা দ্বিতীয় মানুষ পাওয়া যাবে না। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে, এবং এখনকার সময়ে এটা খুবই তাৎপর্যপূর্ণ, আমাদের অনেকগুলো বগি ছিল। তো যেহেতু আমি শহর থেকে আপনার হচ্ছে যে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতাম, তো অনেকগুলো বগির মধ্যে আমি ব্যবহার করতাম আমার বন্ধু বান্ধব সহ দুটো বগি। একটা হলো যে আপনার যাযাবর, আরেকটা ছিল খাইট্টা খা। আমি খাইট্টা খা সম্পর্কে একটু বলতে চাই। হ্যাঁ, খুব অদ্ভুত একটা নাম, তখন মনে হতো যে এটা কিরকম নাম, কিন্তু এখন যত হচ্ছে যে বয়স হচ্ছে আমার মনে হচ্ছে যে এই নামটার তাৎপর্য অনেক বেশি। আপনারা দেখবেন আমাদের দেশে অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে, তবে কিছু জিনিস সত্য যে অনেক মানুষ অন্যের হক মেরে খায়। কেন ভাই, খাইট্টা খাও। তো আমরা যদি খাইট্টা খা এই জিনিসটার মিনিংটা একটু ওইভাবে দেখি আর কি, অন্যের টাকা মেরে খেও না ভাই, খেটে খাও। দুর্নীতি করে খেও না ভাই, তুমি খেটে খাও। তো খাইট্টা খার এটার মিনিংটা আমার কাছে মনে হচ্ছে দিন যত যাচ্ছে তত বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে। তো এরকম ইনোভেটিভ অনেকগুলো নাম ছিল, যাযাবর একটা ছিল, হ্যাঁ, যেটাও মাঝে মাঝে ব্যবহার করতাম আমরা। এবং ওখানে আমার মনে আছে এখনো আমার মনে হয় ডান হাতের এই যে আপনার কড়াগুলো যেগুলো আছে আর কি, আমার ডান হাতের গুলো একটু শক্ত। তো যখন শহর থেকে আপনার যেতাম আর কি, ওই বগির মধ্যে গান গেতে গেতে আমরা যেতাম, আবার আসার সময়ও আপনার গান গেয়ে গেয়ে শহর পর্যন্ত আসতাম আর কি। তো আমি গাইতে পারতাম না, কিন্তু আমি বাজাতে পারতাম, এবং যেই জন্য আমার ডান হাতের এই কড়াগুলো অনেক শক্ত হয়ে যেত আর কি, এখনো কিছুটা আছে আর কি শক্ত। তো এটাই ছিল আমার স্মৃতি এবং শেয়ার করার মতো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এটা একটা অসাধারণ অনুভূতি যে আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই এবং বোনেরা এখানে আছেন। আমি দেখেছিলাম তাহের স্যার সহ অন্যান্য স্যাররাও এখানে এসেছেন কয়েকজন, এবং বিভিন্ন স্টেট থেকে যারা এটার প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আছেন। অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের প্রতি, এবং যারা পার্টিসিপেট করেছেন, আমাদেরকে এই অনন্য সুযোগটা নেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ প্রণব। সম্মানিত সুধী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মুখ, ওয়ান অফ দ্য স্টেট রিপ্রেজেন্টেটিভ মাহফুজ ভাই ফ্লোরিডা থেকে এসছেন। ভাবিকে ডাকি, মাহফুজ ভাই কি আসবেন নাকি একসাথে আসবেন? ভাবি প্রমিত উচ্চারণে নান্দনিক চমৎকার করে কথা বলেন, তিনি টিভিতে উপস্থাপনা করেন। ভাবি আপনাকে স্বাগত, চলে আসেন এদিকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা সবাই সিঙ্গারা সমোসা সবাই খেয়েছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Welcome to CU USA Alumni Convention in Boston. And আমি নাজমুন মাহফুজ, আমার ডিপার্টমেন্ট ইকোনমিক্স, and আমার ব্যাচ 19, and I'm from Florida. আমি ফ্লোরিডাতে আছি প্রায় গত 41 ইয়ার্স থেকে। ট্রেন জার্নি, অফকোর্স দ্য চিটাগাংয়ের ইউনিভার্সিটি ট্রেন জার্নি অনেক মিস করি, তারপর আমরা বাংলাদেশকে মিস করি, সেজন্য উই অল লাভ আওয়ার মাদারল্যান্ড। সো আমরা যখন সেই 40 বছর আগে এখানে ফ্লোরিডাতে থাকতাম, তখন বাংলাদেশকে আমেরিকানরা তেমন কেউ চিনত না, তো বাংলাদেশকে আমার রিপ্রেজেন্ট করতে হবে। সো আই started broadcasted a Bangla TV show on American TV, WLRN Channel 17, half an hour every week for almost 10 years.
বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে আমার অনুষ্ঠান শুরু হতো অন আমেরিকান টিভি, অন PBS WLRN চ্যানেল 17। সো সবাই যখন যারা দেখতো খুব প্রাউড ফিল করতো, তখন আমার খুব ভালো লাগতো। এন্ড আমরা অফকোর্স আমরা সবাই বাংলাদেশকে মিস করি, আমাদের হার্ট অলওয়েজ উইথ বাংলাদেশ। এন্ড মাই হাজব্যান্ড আব্দুল মাহফুজ and me, we built a school in back home in Chittagong. আমাদের 500 থেকে 800 স্টুডেন্ট ওখানে লেখাপড়া করছে। আমাদের জন্য দোয়া করবেন। এখন স্কুলটা এই বছর থেকে কলেজ হলো। স্কুল আমরা শুরু করেছি 1999-এ। বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। Mashallah, we laid the foundation in 1994 when I was only 27 years old and my husband was only 35 years old. And আমরা বাংলাদেশকে এত মিস করতাম, ইভেন আমরা ফ্লোরিডাতে থাকতাম তখন তেমন একটা বাংলাদেশি ছিল না। সো আমরা দেশের জন্য কিছু করতে চাই, সেই জন্য হলো। সো এখন দোয়া করবেন যেন কলেজটা আরো বড় হয়। ওখানে প্রায় 800 স্টুডেন্ট লেখাপড়া করছে। আমরা তো প্রত্যেক বছর যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং থ্যাংক ইউ টু অর্গানাইজার যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এবং আই হোপ উই অল এনজয় দিস টুনাইট শো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা বলছিলাম যে যারা আপনারা যদি কেউ নামাজ পড়তে চান, আমাদের এই সোজা স্ট্রেট গিয়ে হলরুমের শেষ মাথায় একটা প্রেয়ার রুম আছে, সেখানে নামাজের ব্যবস্থা আছে। আমি আমাদের স্মৃতিচারণের শেষ যিনি কথা বলবেন ববি চৌধুরীকে আমন্ত্রণ জানাতে চাই। আছেন এখানে তিনি? প্লিজ চলে আসুন। ববি চৌধুরীর পর বিভিন্ন স্টেট থেকে যারা পারফর্ম করবেন, আমরা যারা আবৃত্তি যারা করবেন, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো। এবং স্টেটের যারা, আমার মনে হয় যে আর যদি কালচার যাদের প্রেজেন্টেশন থাকে, তাদের যদি কোনো মিউজিক থাকে সেটা ট্র্যাকে দেওয়ার জন্য সাউন্ড সিস্টেমের সাথে আপনাদের কথা বলতে হবে। আর যেহেতু হারমোনিয়াম তবলার ওখানে জাস্ট আমরা কোনো সরাসরি যাচ্ছি না। ববি ভাই আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি স্মৃতিচারণ করার জন্য বলছে, সেই জন্য আসলাম। অ্যাকচুয়ালি বক্তৃতা দেওয়ার যদি বলতো তাইলে আমি আসতাম না, কারণ আমার স্টেজে উঠলে পা কাঁপে। প্রথমত আমি শুধু বলবো যে আমার পরিস্থিতিটা সংক্ষিপ্তভাবে, সবাই আমাকে ববি চৌধুরী হিসাবে চিনে এখানে, কিন্তু আসলে আমার নাম হচ্ছে শফিকুল আনোয়ার চৌধুরী, বকুল। এইখানে মনে হয় আমি একমাত্র পদার্থবিজ্ঞানের অপদার্থ, আর কাউকে আমি পাইনি এখানে। আমি হচ্ছি 17তম ব্যাচের। আর স্মৃতিচারণের মধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো অবশ্যই অনেকেই অনেক কিছু শেয়ার করছেন। আমি একটু বলতে চাই, গত বছর অ্যাকচুয়ালি আমি বিশ্ববিদ্যালয়ে আমি আলাওলে 317-তে থাকতাম। আমার এক বন্ধু, আমার রুমমেট, ওকে আমি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম। সেই বিশ্ববিদ্যালয় থেকে চলে আসার পর থেকে বিভিন্নভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাইনি। গতবার লাকিলি আমার আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে তাকে পেয়েছিলাম। তো সেই জন্য ওকে সাথে করে নিয়ে, এবং ওর ওয়াইফ, আমার ভাবি সহ আমার স্ত্রীও ছিল আমার সাথে, আমরা গিয়েছিলাম আমাদের রুমে, যেই রুমে আমরা থাকতাম। ওই রুমটাকে আমি আসলে অনেক সুন্দর করে গুছিয়েছিলাম সেই 40 বছর আগেই। আমি যেখানেই থাকি না কেন, যদি একটা রুমও থাকে, এটা আমার একটা ছোটবেলা থেকে একটা অভ্যাস যে আমি একটা রুমও যদি থাকে, এটাকে আমি সুন্দর করে গুছিয়ে থাকতে পছন্দ করি। এবং হলের রুমটাও আমি ঠিক এইভাবে গুছিয়েছিলাম, এবং কিছু আলপনার কাজ করছিলাম রঙিন কাগজ দিয়ে। 40 বছর পর আমরা এইবার যখন গেছি আলাউলে 317-তে গিয়ে, আপনাদের মনে আছে কিনা যারা হলে ছিল আলাউলে, ওই 2টা সিটের মাঝখানে একটা ছোট একটা পিকচার ফ্রেমের মতো ছিল, ওইখানে মানে আমার নামটা বকুল আর মানিক, ওইটা আমি লিখেছিলাম রঙিন কাগজ দিয়ে। 40 বছর পরে গিয়েও এইবার গিয়ে আমি আমাদের নামটা পেয়েছিলাম। এটাই খুবই আনন্দিত ছিল, আমরা খুবই খুশি লাগছিল এত বছর পরেও গিয়ে যে আমাদের নামগুলো এখানে রয়ে গেছে। এবং আমার সাথে আমার বন্ধু, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, তারা ওইখান থেকে গ্রাজুয়েশন করছে। আমার বন্ধুর ছেলে, 2টা ছেলে ওইখান থেকে মাস্টার্স করছে, ওরাও আমাদের সাথে ছিল। ওরা এইগুলি দেখে খুবই আনন্দ পেয়েছে। তো এইটাই আসলে, সবাইকে ধন্যবাদ। আশা করি আমরা আজকে একটা সুন্দর
সন্ধ্যা উপভোগ করব। থ্যাংক ইউ। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই কমিউনিটির প্রিয় মুখ, যিনি আদর ভাইয়ের সাথে আসছেন। আমি তাকে ইনভাইট করেছিলাম, কবি নাসিম ভাই। আমরা কবি নাসিম ভাই বলি। নাসিম ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হোক। নাসিম ভাই বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লিখে যান এই বয়সেও, এবং তিনি দারুণভাবে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করেন, দেশের মানুষের কথা ভাবেন, দেশের জন্য লিখেন, চমৎকার লিখেন। নাসিম ভাই, আপনাকে স্বাগত আমাদের মাঝে। নাসিম ভাইয়ের সাথে আরেকজন আছে ইকবাল ভাই। ইকবাল ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে জয়েন করার জন্য, ধন্যবাদ। আরো অনেকে আছেন। আমি হেনা আপা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দ হেলাল মাহমুদ এসছেন আমাদের মাঝে, আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা। আমাদের এখানে আরেকজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, জয়নাল আবেদিন। জয়নাল ভাই, আপনাকে স্বাগত আমাদের মাঝে আসার জন্য, ধন্যবাদ। আমি এই পর্যায়ে স্টেট পারফরমেন্সের অংশ হিসেবে, যেহেতু আমাকে বলেছিলাম আবৃত্তি করতে আসছেন আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডার ডিরেক্টর হেনা আপা টেক্সাস থেকে। হেনা আপা, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ টিপু ভাই। আমি সময় নষ্ট করব না, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি লিখেছেন আমাদের সবার প্রিয় টেক্সাসের প্রেসিডেন্ট চুন্নু ভাই। কবিতাটির নাম হচ্ছে স্মৃতিময় ক্যাম্পাস। ফেলে আসা দিনগুলো আমার চোখে স্মৃতি হয়ে ভাসছে। কুসুম সময়ে সোনালী ক্যাম্পাসের সেই প্রিয় মুখগুলো স্মৃতি হয়ে ভাসছে। আজ সেই সময়ের অনেকগুলো দিন, যেখানে পাখির কিচিরমিচির শব্দে ঘোর সন্ধ্যা নামত, গভীর রাতে শোনা যেত থেকে থেকে শেয়ালের ডাক, ভার্সিটির পাশ দিয়ে বয়ে চলা শাটল ট্রেনের হুইসেল, রাতের নীরবতা ভেঙে প্রাণের স্পন্দনে মুখরিত হতো সবুজে মোড়ানো আমাদের প্রিয় আঙ্গিনার প্রিয় চত্বর। নিঝুমপুরীর জ্ঞান রাজ্যে সকাল হতো শাটলের ট্রেনে। ভোরের সোনালি আলোর কুসুম হাওয়ায় সজীব হতো পাহাড়ের ঘেরাতিনময় ক্যাম্পাসের প্রাণোচ্ছল আঙ্গিনা। দিনভর মুখরিত হতো শিক্ষার্থীদের আনন্দ হাসি গানে। আম্র মুকুলের সুবাসে ভরেছিল আমার ভোরের আকাশ। ভেতরের নীরবতা ভেঙে বিষাদ নেমেছিল অন্তরে। সুবর্ণ জয়ন্তীর সোনালি রোদ আমাকে স্পর্শ করবে না। উল্লসিত দিনে যোগ না দেওয়ার ব্যথা আমাকে কাঁদায়। তবু অপেক্ষায় থাকি উল্লাসের রঙিন পাপড়ি মেলে আমার হৃদয়কে উজ্জ্বল করে রেখেছে সেই ভার্সিটির জীবন। আজ মুহূর্তে হৃদয়ে ভিড় করে অজস্র স্মৃতির কথামালা। বাস্তবতার প্রত্যয় নিয়ে জাগে জীবনের প্রদীপ্ত বসন্তের শুভক্ষণের শুভ অঙ্গীকার। ধন্যবাদ। এখন টেক্সাস থেকে কবিতা নিয়ে আসবেন, কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রেসিডেন্ট জনাব চুন্নু জামান। চুন্নু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, আমার প্রাণ প্রিয় অ্যালামনাই ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার চতুর্থ বইয়ের কাব্যগ্রন্থের বেদনা বিলাপ নামক বইয়ের পুরো বইটি মুক্তিযুদ্ধের স্মৃতির উপর। আমাদের এখানে 7 জন মুক্তিযোদ্ধা আছেন। আমি তাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কবিতাটা তাদের হৃদয়স্পর্শী হবে, কারণ তারা মুক্তিযোদ্ধা। বীর মাতা কাখন বিবি, সেদিন বিজয়ের মাস, শীতের সকাল, বিষাদের আর্দ্র প্রান্তরে
জানলার কার্নিশে বসে একটা মেয়ে কাক আজন্ম কর্কশতা নিয়ে আমার ঘুম ভাঙায়। শীতের শিশির সিক্ত কুয়াশা বেদ করে কাকন বিবির লাল পেরে শাড়িটা দেখে আমি থমকে দাঁড়াই। ভোরের স্নিগ্ধ আলোর ছোঁয়ায় ভীষণ নিষ্পাপ দেখায় কাকন বিবির মুখ। সেদিন বাঙালি সত্তা যেমন আক্রান্ত হয়েছিল, তেমনি আমাদের নারী সত্তাকে দলিত ধ্বংস করাটাও ছিল শত্রুর লক্ষ্য। হ্যাঁ, আমি বলছি আটপুর এক নারীর কথা, বলছি বীর পথিক এক আদিবাসী বাঙালির কথা, বলছি সেই মা বোনদের কথা যে নারী অহর্নিশি চোখে জল নিয়ে হাসতে পারে, অত্যাচারের সকল গ্লানিকে উড়িয়ে দিয়ে চোখে অস্ত্র নিয়ে অস্ত্র হাতে লড়ে যেতে পারে। আমি বলছি সেই অস্ত্রস্মিতা নারীর কথা, যাদের আত্মার কান্না আজও আমাদের মৃতপ্রায় বিবেক প্রতি প্রহরে কিংবা নীরব গভীর রাতে শুনতে পায়, যাদের ছায়া আজও কোনো বদ্ধ ভূমির বদ্ধ আদার কুঠরিতে মুক্তির প্রত্যাশায় হাজারি করে যায়, যাদের লুণ্ঠিত সতীত্ব, যাদের রক্ত আমাদের স্বাধীনতার দলিলকে দিয়েছে পূর্ণতা। আমি বলছি সেই বীরাঙ্গনা কাকন বিবির যুদ্ধ জয়ের গল্পের কথা, যার ললাটে পূব আকাশের লাল টকটকে সিঁদুরের মতো রাঙা সূর্যে লেখা রয়েছে বীর প্রতীক খেতাব। হাজার সালাম মা তোমায়, এদেশের পবিত্র মাটিতে তোমারই অগ্রাধিকার। সেদিন শত্রুর বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল তোমার শরীর, তোমার রক্তে সিক্ত হয়েছিল ট্যাংরা টিলার মাটি, কিন্তু তুমি পরাভব মাননি। স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুর সাথে যুদ্ধ করে তুমি ছিনিয়ে এনেছো স্বাধীনতা। ওই পতাকার লাল রঙে আসে তোমার রক্ত, জাতীয় সঙ্গীতে আছে তোমার কণ্ঠ, তোমার প্রতি আমাদের শ্রদ্ধায় সতত হে বীর মাতা। ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করেছিলাম, আমাদের যেহেতু আমরা প্রোগ্রামটা শুরু করতে দেরি হয়েছে সঙ্গত কারণে, বিভিন্ন স্টেট থেকে যারা পারফর্ম করবেন আমার মধ্যে দিস ইজ দ্য লাস্ট অ্যানাউন্সমেন্ট। আমরা এরপরে আর সময়টা দিতে পারবো না। যারা স্টেট থেকে যাদের কালচারাল যারা প্রেজেন্টেশন যাদের আছে, যারা আবৃত্তি করতে চান, আমরা তাদেরকে প্রথমে নিব। এবং এই পর্যায়ে আমি নিউ ইয়র্ক স্টেট থেকে আবৃত্তি করবেন আমাদের সবার প্রিয় মুখ সাবিনা নিরুকে আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাবো। তারপরে আমি আমাদের চুন্নু ভাই টেক্সাস থেকে এসছেন এবং টেক্সাসকে রিপ্রেজেন্ট করবেন। নিরু আপা প্লিজ। অনেক ধন্যবাদ টিপু। আমি আজকে শুভ দাশগুপ্তের একটি কবিতা, আমি জানি আপনাদের সবারই হয়তো চেনা কবিতা, কিন্তু আমার খুবই পছন্দের, মেঘ বলল যাবি, এই কবিতাটা আবৃত্তি করব। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সাথে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়মে ঘেরায়ে ধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো,
সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ঝরব, ঝরে পড়ব। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একসাথে পালাই। তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘে যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘে যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আবার খুঁজে পাবো। যাবরে মেঘে যাব, যাবরে মেঘে যাব, যাব যাব যাব, যাবরে মেঘে যাব, যাবরে মেঘে যাব, যাব যাব যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিরু, চমৎকার করে আবৃত্তি করার, সবসময় চমৎকার করে করেন।